দুপুর, কেমন আছেন সব? আজকেও তো আবার রোদ্দুরটা বোধহয় কম, কিন্তু একটু হাওয়া দিয়েছে। দুদিন কালকে সন্ধ্যেবেলা হঠাৎ আমার মন খারাপ হলো, ভাবলাম যে শীত বোধহয় চলেই গেল, কিরকম গরম লাগছিল। আজ আবার সকালে দেখলাম না, অতটা মন খারাপের কিছু নেই, নারকেল তেলটা জমেছে, মানে শীতটা আবার একটু পড়েছে। আপনারা তো সবাই জানেন যে আজকে আমাদের অতিথি হচ্ছেন মনোচিকিৎসক ডক্টর রিমা মুখোপাধ্যায়। ভাবছিলাম কি নিয়ে কথা বলি, ওই ভাবনার সূত্র ধরেই মনে হলো যে আমরা যা কিছু করি না, আমাদের বড্ড প্রশ্নের উত্তর দিতে হয়। একদম। ভালো থাকলে কেন ভালো আছি, কি করে, আমাকে প্রায় বোধহয় 45 বছর ঠিক আছো তোমরা, আর যদি 4 বছরে বেরিয়ে যেতুম তাহলে কি হতো বলো, সবকিছুরই উত্তর দিতে হয়। একদম। এখন একটা ট্রেন্ড আমি লক্ষ্য করি, আমাদের যে পরের জেনারেশনটা, মানে ছেলে মেয়েদের জেনারেশনটা, যেটাকে সব সময় বলা হয় ভীষণ, এখন এত ডিভোর্স, এখন এদের কোনো ধৈর্য নেই, এরা একসঙ্গে থাকে না। পরিসংখ্যান দিয়ে দেখতে গেলে হয়তো ভুল বলে না, কিন্তু এটার কোনো পরিসংখ্যান হয় না যে কত অডসের মধ্যেও এই জেনারেশন কত ভালো থাকে। মানে বেসিক্যালি অনেক কিছু বাধা ধরা নিয়মের বাইরে তাদের সম্পর্কটা, হয়তো যে সম্পর্কটাকে আমরা বুঝে উঠতে পারবো না, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল। অথচ দেখা যাচ্ছে যে টিপিক্যাল মানে স্টিরিওটাইপ যে সম্পর্কগুলো, সেই জায়গাগুলো যেহেতু একটা পরিবর্তনটাই, মানে চেঞ্জটা তো সবচেয়ে কনস্ট্যান্ট ফ্যাক্টর বোধহয় লাইফে, তো সেখানে সেই ট্রেডিশনাল যে কনজারভেটিভ ম্যারেজেস গুলো যদি তাদের সেখানকার দৃষ্টিভঙ্গি যদি না পাল্টায়, সেইখানে কিছু নিয়ম কানুন যদি না পাল্টায়, তাহলে কিন্তু ট্রেডিশনাল সম্পর্কগুলোতে সমস্যা হবে এবং হচ্ছে, বরঞ্চ এটিপিক্যাল আনকনভেনশনাল ম্যারেজেস গুলোতে প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে একটা 3 ঘন্টার নোটিসে ডিমনিটাইজেশন হয়ে গেল, যেখানে একটা গোটা দেশ একেবারে একটা ভয়ঙ্কর ভাবে তাকে একটা নতুন ভাবে আবার তার টাকা কড়ি, তার ব্যাংক, তার মানে সবকিছু পুরো সিস্টেম পাল্টে গেল। সেই সিস্টেম ভালো মন্দ সেটা দেখাই যাবে যে কি হবে, কিন্তু আশা করা হচ্ছে তো যে ভালো হবে। তো চেঞ্জটাকে আমাদের না, বিয়ের দিক থেকেও আমার মনে হয় একটা, এটা অজস্র জায়গায় যখন এ নিয়ে আলোচনা হয়েছে, তখন সবাই বলেছে হ্যাঁ সত্যি বিয়ের সিস্টেমটাকে পাল্টানো দরকার। এখন সেটা তো একজন দুজন মিলে আমরা পাল্টাবো না, অলরেডি লিগালি সেগুলো হয়তো মানে ওগুলো লিগাল টার্মসে হচ্ছে না, যদিও লিগাল টার্মসেও দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল এই ট্রিপল তালাকের ব্যাপারটা, এখন তো ওটা লিগালি ওটাকে নিয়ে একটা মানে ভাবা হচ্ছে, যেটা এত বছর ধরে একটা নিয়ম চলে এসছে, সেটাকে নিয়ে লোকেরা আবার রিথিঙ্ক করছে। সেরকম আমাদেরও হিন্দু ম্যারেজে আমার মনে হয় অনেক কিছুই আবার মানে ভাবনা চিন্তার জায়গা নিশ্চয়ই আছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি যাবতীয় রকমের সম্পর্কর কথা শুনি, যেই সম্পর্কগুলো শুনে হয়তো আমার খুব অবাক লাগে যে কি করে এই রকম একটা মানে এরম ভাবে কি করে চলছে। মানে ফর এক্সাম্পল হয়তো দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে, একটা তুই তোকারি করেই করতে করতে বিয়ে করেছে, দুজনেই বিয়ের পরে তারা দেখলো যে মানে ওই বন্ধুত্বটা বিয়েতে যে ট্রান্সলেটেড হলো, মানে তখনই জিনিসটা কিরকম পাল্টে গেল, তখনই কিন্তু কোথায় একটা মানে ভীষণ রকমের সমস্যা। তারপর নিজেদের মধ্যেই তারা একটা ব্যবস্থা করলো যে ঠিক আছে এটা একটা ওপেন ম্যারেজ, অর্থাৎ আমরা আমাদের পার্সোনাল লাইফ একটা থাকবে, সেখানে কেউ কাউকে জবাবদিহি করবে না, সেখানে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তাতে দেখলো আবার তাদের পুরনো বন্ধুত্বটা রয়েছে এবং সেইভাবেই চলছে। সেখানে এদের দুজনের আবার মেয়েটির একটা বয়ফ্রেন্ড আছে, ছেলেটির একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু তারা একই সাথে থাকছে, তাদের ডিভোর্স করারও কোনো ইচ্ছে নেই। এবং এইটা নিয়ে এবার প্রশ্ন হচ্ছে তাদের বাচ্চা হচ্ছে না কেন, তোরা এরকম একটা কিরকম একটা লাইফ লিড করছিস, বোহেমিয়ান লাইফ লিড করছিস। এবং সেখানে ওরা দিব্যি আছে, কিন্তু সমাজ সেটা মেনে নিতে পারছে না। এখন আমার মনে হয় যে আমাদের আজকে বসে এই জায়গাটা নিয়ে কথা বলা দরকার। আমরা কেউ নই বিধান দিয়ে পাল্টানো, হ্যাঁ কেউ নই,
কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা আমাদের অন্তত এই সবসময় অন্যদের ব্যাপারে আঙুল তুলে দেখানো যে এইটা লেস দেন পারফেক্ট, এই জিনিসটা বোধহয় আমাদের করাটা বন্ধ করা দরকার। তাদের পার্সপেক্টিভ থেকে জিনিসটা একটু ভাবার চেষ্টা করার দরকার, অথবা যদি নাও ভাবিতে পারি ডিস্টার্ব না করা, সেটাই ছোট না করা। সেটাই এখানে অনেক সময় হয় কি সম্পর্কটাতে এই ইন্টারফিয়ারেন্স এবং এত রকম তাদেরকে ভিউজ, এত রকম মতামত শুনতে হয় যে কেন এইটা কিন্তু ঠিক না, ওইটা কিন্তু ঠিক না, কিন্তু যেটা সবকিছু ঠিক হওয়া উচিত, যেখানে বাবা মা সবকিছু ওই টিক বক্সে যে টিক গুলো ফিট ইন করার পরেও তো অজস্র অজস্র দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। তো সেখানে কি মানে অনেকের মধ্যে কিন্তু, যেটা আমার আবার ভালো লাগছে যে অনেকের মধ্যে কিছু মানে বাবা মা যারা হচ্ছে, যারা তাদের সন্তানকে বিয়ে দিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু অনেকের মধ্যে একটা চেঞ্জ দেখেছি। ফর এক্সাম্পল, রিসেন্টলি একটি বিয়ের সম্বন্ধে আমি জানতে পারলাম যে ছেলেটি তার পছন্দ করা একজন মেয়েকে বিয়ে করছে, মেয়েটি কাজ করছে, ছেলেটি মানে কাজ খুঁজছে, তারা অনেক বছর ধরে দুজন দুজনকে চেনে এবং তারা একই স্টেটে না, আলাদা স্টেটে বিয়ে করছে। এবং মায়ের কথা, মাকে খুব সেন্সিবল আমার মনে হলো। মা বলল যে দেখো, ও পছন্দ করে বিয়ে করেছে, সেখানে আমার একটা দায়িত্ব তাদের বিয়ে দেওয়ার। তারপরে এটা তারপরের ব্যাপারটা নিয়ে ওটা আমারও ব্যাপার না, এটা কেউই কিছু প্রেডিক্ট করতে পারবে না। যতদিন থাকবে থাকবে, না থাকলে না ওয়ার্কআউট করলে করবে না, করলে করবে। এই যে সীমার একটা মেনে চলা, লিমিট, আমার এর বেশি আমি যাব না, এই চেতনাটা মানে শিক্ষা, সেটা খুব ল্যাক করে একদম। একটা ফোন নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন উর্মিমালা। হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি কিছু কথা, আজকে উত্তর নিয়ে কথা হচ্ছে। আমি প্রশ্ন নিয়ে কথা হচ্ছে, এমন কিছু প্রশ্ন যেখানে উত্তর দেওয়া যাচ্ছে না। এবং সেজন্য একটা প্রশ্ন একদম কালকে হয়েছে যে আমার দুটো বন্ধুর সাথে বায়োলজি, আমি 11-এ পড়ি, আমরা দুজন বন্ধু, আমরা গিয়েছি বন বেগুন গাছ খুঁজতে, ঠিক আছে। এবার মাকে বলেই দেওয়া হয়েছে, এবার মা বলেছে এখন যাবি না, প্রায় 1:30 বাজে তখন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, দুপুরবেলা। এবার বাড়ি এসছে, এবার বাবাকে মানে যখনই বাবা ফিরেছে তখন বাবাকে মা বলেছে যে এই ব্যাপার, ঠিক আছে, ও গেছিল। এবার বাবা আমাকে প্রশ্ন করছে, আচ্ছা তোকে যদি ও পুকুর ধারে ফেলে দিত, তোকে যদি জলে ফেলে দিত, তাহলে তুই কি করতিস? এই উত্তরটা আমি কি দেবো, কি করতাম আমি নিজেও জানি না। আমি তখন বললাম, ও তো আমার বন্ধু, এরকম করবে কেন? তখন বলছে না, যদি করতো তাহলে তুই কি? এই কোথা থেকে পাওয়া, মানে প্রশ্নটাই মাথায় নেই, মানে থাকে না কোনোদিন, আমার ছিলই না যে প্রশ্নটা কেউ করতে পারে। বাবাকে বলে যে বাবার নিশ্চয়ই উত্তরটা জানেন, শিখিয়ে দিতে। বন্ধুকে আমি ট্রাস্ট করবো, দুজনে পড়াশোনা করি, একসঙ্গে গেছি, বিপদ আসতেই পারে। ঘরেও তো বসে নোটস এক্সচেঞ্জ করতে গেলেও তোমাকে হার্ট করতে পারে। একদমই ঠিক। এবং এখানে আমার মনে হচ্ছে যে কোথাও একটা যেন একটা মাস, একটা প্যানিক একটা হচ্ছে, একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট থেকে একটা ভীষণ রকমের দুশ্চিন্তা, মানে আজকে বাড়ি থেকে পা ফেললেই একটা কিছু অঘটন হতে চলেছে। অনেক বাবা মার মধ্যে এইরকম একটা প্যানিক থাকে, কিন্তু লাইফ তো থেমে থাকে না। এবং হয়তো কিছু দুর্ঘটনা সে তো তোমার বাবা মার সাথে গেলেও তো কত শুনি, খাট থেকে নামতে গিয়ে পড়ে গেছে, সেই তো পা মোছার তোয়ালেটা ভিজে ছিল না, শুকনো ছিল, শীতকাল, স্কিট করতে এমন পড়ে গেল। সেটাই সেইগুলো তো মানে এগুলো সত্যি কোনো উত্তর নেই। এবং আমার মনে হয় তোমায় বুঝতে হবে যে ওরা বেসিক্যালি টেনশন করছে যে তোমার মানে বিপদ যাতে না হয়, এবং তোমাকে আস্তে আস্তে দেখাতে হবে যে না, তুমি যথেষ্ট রেসপন্সিবল, তোমার বন্ধু রেসপন্সিবল। এখন কিছু অঘটন হয়ে যেতেই মানে বলে সেটা তো কাজ করতে পারে। ওর বাবাকে না সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে বসিয়ে দিই, তাহলে ওর বাবা বিশ্বাস করবেন যে ছেলেরা কখনোই ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না, বরং মেয়ে বন্ধু হলে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আচ্ছা, মানে সেটা একটা সলিউশন। আজকাল তো সিরিয়াল গুলোতে এটাই হচ্ছে। আমি তো সিরিয়াল মানে পৃথিবী শুদ্ধ বরেরা ভালো, শ্বশুররা তো সোনা সোনা, আর যত শাশুড়ি ননদ তারা সবসময় লুকে লুকে কথা শুনছে, আর এরকম মেরেও ফেলছে। কোথেকে তারা ওইসব মাফিয়া টাফিয়া চেনে গো?
তাদের যে এটা নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে, কিন্তু চলছে চলছে চলছে। এইটা তুমি একটা কাজ করতে পারো, এটার একটা উপযোগিতা আছে। ঠাট্টা করেই বলছি কথাটা, কিন্তু এটার মধ্যে সত্যি কথাও আছে। তো আমার যেটা মনে হয় যে এই যে আমরা ওই মহিলা মানে কি হয়, একটা বিয়েতে কয়েকটা ফিক্সড ব্যাপার থাকে যেইগুলোই কিন্তু সবচেয়ে গন্ডগোল পাকায়। একটা হচ্ছে যে এটা লাইফ লং লাস্ট করতে হবে। এইটা আমরা বিয়ে তো তুই একবারই করবি, কেন বিয়ে সে 10 বারও করতে পারে, কোথাও লেখা নেই যে সে 10 বার করতে পারে না। তো সেই জন্য একই সঙ্গে 10টা বউ রাখতে পারে না, কিন্তু বারবার বিবাহ বিচ্ছেদের মধ্যে নাড়া বেলতলায় বারবার যেতেই পারে। সে একবার বিয়ে করে সে যদি মনে করে না বাহ খুব ভালো জিনিস, এর সাথে আবার চলো। এখানে যদি এই টাইম ফ্রেমটাকে ওইটাতেই ভার একটা প্রেশার ভীষণ, কোথাও একটা যে এটা মধ্যে আমাকে একটা ঘরের মধ্যে পুরে তালা চাবি দিয়ে ওই চাবিটা ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ওটা পাওয়া যাবে না। এই কিংবা যে আইডিয়াটা দেওয়া একবারই তো বিয়ে করবি, সেই জন্য মানে এক একটা বিয়েতে ইভেন ডিমনিটাইজেশনের সময় আসছে কোটি কোটি টাকা দিয়ে বিয়ে হলো। এই যে আমার বাবা মা এত খরচ করে বিয়ে দিয়েছে, এতগুলো নমস্কারই দিয়ে বিয়ে দিয়েছে, আর আমি এখন 2 দিন পরেই এখানে টিকতে পারবো না, সেটা বললে তো ওরা প্রথমেই বলবে এত মানে একটা জমকালো বিয়ে দিলাম, তুই এক্ষুনি ফিরে আসবি। তো দু সাইড থেকে আমার মনে হয় অত জমকালো বিয়ে দেওয়ারও দরকার নেই। যদি তোমার মনে হয় যে মানে শুধু সেই কারণেই তাকে থেকে যেতে হবে, তাহলে ওরম ভাবে দেওয়া উচিত না। এরকম হয় ফিরে আসবে, মেয়ে বলছে যে এখানে তুমি নেগোশিয়েট করো না, আমি কথা বল না, তুই তখন কেন বলেছিলি, এরকম ঘটনা ঘটেছে যে তোকে এখন আত্মীয় স্বজনরা চলে এসেছে বাইরে, একদম একদম বিয়েটা দিয়েছে, কিন্তু জেনে শুনেই যে ও ফিরে আসবে, পক্ষে থাকা সম্ভব না, সেখানে খরচও হচ্ছে। এবং আমার কথা হচ্ছে অভিভাবক হিসেবে আমার কি কর্তব্য ওকে পার্সেল করে দেয়াটাই? সেটাই আমার পয়েন্ট হচ্ছে যে এই যে একটা মানে সারা জীবনের কমিটমেন্ট, এই জায়গাটা তো ডেফিনেটলি পরিবর্তন হবে। এবং এখন ইভেন আস্তে আস্তে এই ম্যারেজ ভাউস গুলো পাল্টাচ্ছে। যেরকম মানে ওই যে খ্রিস্টানদের যে মানে এটা নিয়ে একটা কথা উঠেছে, আমি জানি না সত্যি কি, মানে এটা অলরেডি স্টার্ট হয়েছে, ফর এভার আফটার, মানে ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ ফর এভার আফটার। যে এই যে শব্দটা, এইটা একটা চাপ সৃষ্টি করে। আমাদের এই সংস্কৃত মন্ত্রের মধ্যেও নিশ্চয়ই ওরকম একটা কিছু নিশ্চয়ই আছে। তো সেই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। আর একটা যেটা হচ্ছে, যেটা আমি মনে করি যারা আমার কাছে আসছে, যেটা নিয়ে আমরা আলোচনা করি না, এটা হাস টপিক, সেটা হচ্ছে ম্যারেজ ইজ দ্য অনলি ইনস্টিটিউশন যেখানে লিগালি ইউ আর পারমিটেড টু হ্যাভ সেক্স উইথ ইয়োর পার্টনার। তো সেখানে সেই একটা মানুষ আজকে, তার মানে আমি একটা প্যারালাল ড্র করি যে আজকে আমি শুধু বাড়িতেই বিরিয়ানি খেতে পারবো, আমি পৃথিবীতে আর কোথাও খেতে পারবো না। তো সেখানে বাড়ির বিরিয়ানিটা খুব ভালো হলে একটা সময় সেটা হয়তো আমার ভালো নাও লাগতে পারে, কিংবা কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই বিরিয়ানিটা ভালো বলে তার জন্য অনেক কথা শুনতে হচ্ছে, দেখো কি ভালো। মানে এইটা বোধহয় ঠিকভাবে আমি এক্সপ্লেন করছি না। আমি বলতে চাইছি যে সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি, দ্যাট ইজ আ মেজর ইস্যু, কিন্তু যেটা নিয়ে কোনোদিন আলোচনা হয় না। বিয়ের আগে আমরা অনেক কিছু টিক বক্স দেখি, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তার বাড়ির ব্যাকগ্রাউন্ড কিরম, তার ফিজিক্যাল কম্প্যাটিবিলিটিটা উচ্চারণ করা যায় না, বিকজ এভরিবডি স্টিল এক্সপেক্টস যে ভার্জিনস আর গেটিং ম্যারিড। সো পোস্ট ম্যারেজ যখন দেখা যাচ্ছে যে there is a problem there, প্রথমত people don't even go for help. In the first instance they don't even go for help because এটা এতই একটা লজ্জার ব্যাপার। এটা বাবা মাকে বললে কখনো কখনো সেটার একটা ফিঙ্গার পয়েন্টিং হয় যে অমুকের অ্যাকচুয়ালি দোষ, কিংবা তুসুকের দোষ। তারপর যখন বিয়ের চাপটা সৃষ্টি হয়, যে এবার বাচ্চা হওয়ার যখন চাপটা সৃষ্টি হয় যে বাচ্চা হচ্ছে না কেন, তখন যখন কেউ একটা হয়তো কোথাও একটা অসুবিধে হচ্ছে, তার মনে হবে এবার তো আরো বেশি ভাবে রিল্যাক্সেশন না হলে থাকলে তো কনসেপশন হবে না। আমি যদি আজকে একটা ফান, আমার সঙ্গে আমার হাজবেন্ডই বলে যে আমরা যখন ফিজিক্যালি মিলিত হচ্ছি তখন ইটস এ গেম, ইটস এ ফান, কিন্তু এট দ্য ব্যাক অফ মাই মাইন্ড যদি থাকে হারবো কি জিতবো, সেটাই কনসেপ্ট করবো কি করবো না,
ফান তো থাকে, একদমই টেনশনের একদমই হয়ে যায়। তো এই জায়গাটা এখনো আমাদের সমাজে, এই জায়গাটাকে যদি কোথাও প্রবলেম হয়, প্রথমত তারা কোথায় যাবে, কার ট্রিটমেন্টে যাবে, আদৌ ট্রিটমেন্ট লাগবে কিনা, দুজনেরই দরকার। কিন্তু এ বলবে তোমার প্রবলেম, ও বলবে তোমার প্রবলেম। সেখানে অনেক সময় ফ্যামিলিজ গুলো ঢুকে পড়লে সমস্যার সমাধান না হয়ে আরো কমপ্লেক্স হয়ে যায়। বিয়ের আগে আমাদের জানানো হয়নি, মানে তোমরা এতদিন এমনি বিয়ের আগে যদি পরস্পরের ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা চুমু খায় তাহলে সেটা অন্যায়, সেটা অন্যায়। কিন্তু তখন প্রশ্ন ওঠে তোমরা এতদিন ধরে মিশেছো, তোমরা কিছু এটা জানতে বুঝতে পারো না। এক্স্যাক্টলি। মানে আমার কাছে একটি মেয়েকে নিয়ে আসা হয়েছিল, সেই মেয়েটিকে মানে তার দাদা অত্যন্ত বিরক্ত হয়ে নিয়ে এসছে যে তার হাজবেন্ড প্রথম রাত্রিরেই তার মানে যা বোঝার বুঝে গিয়ে পরের দিনই নাকি তার দাদাকে ফোন করে বলেছে যে যে মেয়েটির কোনো আর্জ নেই, এরকম মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন কেন। দাদা তাতে খুব রেগে টেগে গিয়ে দাদা তাকে নিয়ে এসছে। এবং তাতে আমি দাদাকে প্রশ্ন করলাম যে এই আর্জটা টেস্ট করার জন্য তার কিছু অ্যাক্টিভিটিজে ইনভলভ হওয়া উচিত ছিল বিয়ের আগে, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনারা অ্যালাউ করতেন। And moreover, maybe the husband is a bad artist. না সেইগুলো তো আমি বলছি যে all these factors they lead to a lot of marital frustration, এবং সেই ম্যারিটাল ফ্রাস্ট্রেশনটাকে কারণটা যখন যদি এক একটা সময় বলে এইগুলোকে তোমরা মানে মেনে নিয়ে চলো না সমাজের মুখ দেখে, এখন তারপরে যেটা হয় যে often these partners are in all likelihood going to stray. Certainly one of them যার মনে হচ্ছে যে need is not being fulfilled, তো সেক্ষেত্রে যেটা হয় যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ঢুকে পারে। সো অনেক কমপ্লেক্স হয়ে যায় সিচুয়েশনটা, এবং অনেক চেষ্টা করেও আলটিমেটলি হয়তো ওই যে মেনে নাও না, সমঝোতা করে চলবে, সমঝোতা করে শোনার সময় চলে যায়। যখন তারা আলাদা হয় তখন হয়তো 40 বছর বয়স হয়ে গেছে, মেয়েটি কনসিভ করতে পারবে না, একদমই তার একটা সুন্দর মা হতে হওয়ার সম্ভাবনা তার গেল, এরকম বহু হ্যাজার্ড হয় অন্য লোকের চাপে। একদম একটা ফোন। হ্যাঁ বলুন উর্মিমালা। আপনারা দুজনেই আমার প্রণাম নেবেন এবং দুপুরে শুভ দুপুর। শুভ দুপুর। আচ্ছা হ্যাঁ, আমার বিষয়টা হচ্ছে যে আমি বিবাহিত জীবন আমার 48 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার প্রবলেম হচ্ছে। প্রথমে আমার জীবন ভালোই লাইফটা কেটেছে, কিন্তু আমার বছর 10-12 ধরে প্রবলেম চলছে। আমি জানতে পারি আমার হাজবেন্ডের সাথে আমাদের পাড়ারই এক ভদ্রমহিলার একটু রিলেশন আছে। হ্যাঁ, এটা যদিও আমি প্রথমে ওই ভদ্রমহিলার সাথে আমার বাড়ি আসতো, কথা বলতো, সবই অশান্তির পর বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর আমি ভাবলাম যে ব্যাপারটা মিটে যাচ্ছে, কিন্তু এই কিছুদিন রিসেন্ট জানতে পারলাম যে ওনারা ফোনে যোগাযোগ রাখেন। আমি নিজেই ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, মানে আমি ঘরে থাকাকালীন ওনার ফোনে মেসেজ আসে। এখন কি করেন, উনি ফোনটা অফ করে দিয়ে চার্জে বসিয়ে হয়তো ঘরে অন্য কাজ করে। হ্যাঁ, এটা হওয়ার পর তখন দীর্ঘ 10-15 বছর ধরে ব্যাপারটা চলছে। আমি জানতাম ব্যাপারটা কেটে গেছে, কিন্তু এখন জানার পর আমার একটা শারীরিক অসুস্থতা লাগে। যদিও আমি কি হয় হয়তো ওই ভদ্রমহিলা সামনাসামনি পড়ে গেলে, কোথাও গিয়েছি কোনো প্রোগ্রামে, উনি আমার সামনে গেছেন, ওনাকে দেখলে কি হয় আমার তখন ভেতরে একটা কিরকম শরীর খারাপ হতে থাকে এই ভদ্রমহিলাকে দেখলে। যদিও নিজেকে কাটিয়ে ওঠার চেষ্টা করি। মানে কাল একটা কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে আমি গেছিলাম, সেখানে আমি উপস্থিত দেখি আমার মানে গোটা প্রোগ্রামটাই ম্যাচাকার হয়ে গেল। যাই হোক, এবার ভাবছি যে আমি চাই আমার সন্তানরা বড়, ধরুন 2টো ছেলে, তারা যেন এই ব্যাপারে না জানে, কোনো অশান্তি ঘরে করবো না। এমনি আমার সঙ্গে এমনি ছুটির দিন ভালো, অন্য কোনো ঝামেলা নেই। হ্যাঁ, অশান্তি করবো না, একই সাথে সবার থেকে অশান্তিও করবো না। কিভাবে আমি ভালো থাকবো, বা উনি যদি কোনোদিন উনি যদি নিজের ভুল বুঝতে পারেন যে আমি যেটা করছি অন্যায়, আমি মানে আমার মেসেজ সেটা পছন্দ করেন না, হ্যাঁ, তখন আমি কি করবো, এখন এই অবস্থাটা থেকে আমি একটু কি করে বেরিয়ে আসবো, মানে কি করে আমি একটু ভালো থাকবো। আমি চাইবো কোনো অশান্তি করতে বা সন্তানের সামনে আমার হাজবেন্ডকে ছোট করতে। খুব জরুরি ফোনটা ছিল অনুষ্ঠানের, কিন্তু একটু বিরতিতে যাবো। আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি ফিরে আসি, উত্তর পাবেন।
ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর রিমা মুখোপাধ্যায়। বিরতির আগে একটা টেলিফোন এসেছিল, উত্তর দেওয়া হয়নি রিমা, সেটা নিয়ে আমরা কথা বলি। উনি যে পরিস্থিতির কথা বলেন, এটা মানে যার জন্য খুব রেলেভেন্ট ফোন কল, কারণ এটা ভীষণ কমন একটা সিচুয়েশন। এবং এইখানে আমার মনে হয় যে অনেকগুলো একটা মানুষের মানে একজন স্ত্রী কিংবা একজন পুরুষ যার সংসারে এরকম ধরনের একটা সিচুয়েশন রয়েছে, তার অনেকগুলো চয়েস থাকে। সেই প্রথম কথা তাকে বুঝতে হবে যে তার চয়েস আছে। তিনি এই যেরকম উনি চুজ করেছেন অশান্তি না করা, এটা ওনার একটা চয়েস। একটা চয়েস উনি এক্সারসাইজ করেছেন। উনি তার বদলে উনি অশান্তি করতে পারতেন, সেটা আরেকটা চয়েস হতে। উনি শান্তি চান, বাচ্চাদের কাছে একটা ভাবমূর্তি রাখতে চান, সেটাও ওনার একটা চয়েস। এবং সেটা খুব প্রশংসনীয় যে নিশ্চয়ই নিশ্চয়ই। তৃতীয়টা হচ্ছে যে কিছু জিনিস মানে উনি বিয়ের থেকে বেরিয়েও যেতে পারেন, সেটাও একটা চয়েস। সেটা ওনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যেরকমই হোক না কেন, উনি এইটার বেসিসে উনি বেরিয়ে আসতে পারেন। সেটাও অনেকে সেই চয়েসটা নেয়, আবার উনি সেটা নেননি। সেটা মানে নেওয়াটা উচিত না নেওয়াটা উচিত, সেটা আমরা জাজ করার কোনো কেউ নই আমরা। তারপরে হচ্ছে যে সুখে থাকা, নো ম্যাটার হোয়াট দ্য সার্কামস্ট্যান্স, আর অসুখী থাকা, এটাও কিন্তু একটা চয়েস। তার কারণ আমি বলছি যে এই হাজবেন্ডকে, যাকে উনি হয়তো মানে যেহেতু একটা বিয়ে মানে একটা কমিটেড রিলেশনশিপ, বিয়ে মানে সেখানে একটা লয়্যালটির ব্যাপার চলে আসছে, সেখানে আমরা সোশ্যালি কন্ডিশনড টু অ্যাকসেপ্ট যে আমাদের পার্টনার এবং আমি স্ট্রে করব না, আমরা অন্য লয়াল থাকবো, ফেথফুল থাকবো। এই ফেথফুল জায়গাটাই কিন্তু সবচেয়ে সমস্যাজনক বিয়েতে। ফেথফুল মানুষ থাকছে না। ফেথফুল আমার মনে হয় বায়োলজিক্যালি আমরা বোধহয় ফেথফুল হওয়ার জন্য তৈরি হইনি। এখন আমি এখানে বায়োলজিক্যাল কারণে দেখা যেতে পারে যে মানে আরেকজনের প্রতি আকর্ষণ মানে হতে পারে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, কিন্তু সেটা আমি বলছি না, বিকজ সেটা আর একটা কে বেশি আনফেথফুল ছেলে নামে এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাইছি যে একদিন পৃথিবীটা ক্রিয়েটেড হয়েছিল পপুলেট করার জন্য। তো সেখানে বায়োলজি হয়তো ডিকটেট করেছে কিছু আমাদের বিহেভিয়ার, যেটা কিন্তু মানে তার উপরে সোশ্যাল কন্ডিশনিংটা চাপানো হয়েছে সমাজ তৈরি করার জন্য। সেই সমাজটা তৈরি করতে গিয়েও দেখা যাচ্ছে ডিসপাইট সো মেনি জেনারেশনস অফ সোশ্যাল কন্ডিশনিং, আনফেথফুল কিন্তু মানুষ হচ্ছে। সেই জায়গাটা যদি আমি খুব র্যাশনালি ভাবি যে ফেথফুল থাকাটা বোধহয় এই এক্সপেকটেশনটা হচ্ছে বোধহয় এই এক্সপেকটেশনটাই লার্জলি ফুলফিলড হয় না একটা বিয়েতে, অধিকাংশ বিয়েতে। আমি বলবো যাদের ক্ষেত্রে বোথ হ্যাভ বিন ফেথফুল টু ইচ আদার, দে আর এক্সট্রিমলি লাকি। আই থিঙ্ক যে মানে সেই জায়গাটায় হয়তো এমনও হতে পারে যে দুজনেই ফেথফুল, কিন্তু মেন্টালি দে হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, কিন্তু তারা সাহস করে কিছু করেনি। হোয়াট এভার বি ইট, দোজ কাপলস আর ভেরি মানে লাকি। একটা সময় সুযোগ ছিল না, আজকে সুযোগ হয়ে গেছে, কাজে মনে হবে যে আজকে সব ছাড়খাড় হয়ে গেল। আগেকার দিনে সমাজে সবকিছু আরো অনেক বেশি সিক্রেটলি হতো, পরিবারের মধ্যে ইনসেস্ট হতো, এখন সেটা হচ্ছে না। সো যুগ যুগ ধরে people have been unfaithful, যুগ ধরে। Let us admit this and let us accept this. So সেইখানে যেই ফ্যামিলিগুলোতে দেখছে একজন যে মানে ওয়াইফ অর হাজবেন্ড ইজ বিং আনফেথফুল, সে এই বিভিন্ন চয়েসগুলো এক্সারসাইজ করে সে ডিসাইড করলো যে কোথাও একটা আমার এই মানুষটাকে, ডিসপাইট তার এই ব্যবহার, আমার তা সত্ত্বেও হয়তো দের ইজ সামথিং ইন দিস ম্যারেজ যেটা আমি প্রিজার্ভ করতে চাই। সো আই ডিসাইড টু স্টে অন ইন দিস ম্যারেজ, বাট আই ডোন্ট এক্সপেক্ট যে ও হঠাৎ কালকে এসে আমার কাছে অ্যাপোলোজাইজ করবে, কারণ তার কাছে এটা নাও হতে পারে। তার দৃষ্টিকোণ থেকে এটা হয়তো দোষী নয়, তার দৃষ্টিকোণ থেকে তার হয়তো মনে হচ্ছে যে এটাই ঠিক। কাজেই সেই সত্যটাকে হজম করতে হবে, সেই সত্যটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে যে আমি কোথাও একটা হতে পারলাম না, চাওয়া সত্ত্বেও হতে পারলাম না।
অনেকে চায় খুব সুন্দর দেখতে হাজবেন্ড, খুব ফর্সা, কি লম্বা, কি সার্টেন একটা প্রফেশনে, সেটাও যেরকম আমরা অ্যাকসেপ্ট করি সেটা হলো না, সেরকম এইটাও একটা এইটা অ্যাকসেপ্ট করতে হবে যে সে আমার প্রতি ফেথফুল নয়। এখানে আমরা নিজেদের মানে অনেক রকম টুপি টাপা পড়াতে পারি যে অ্যাকচুয়ালি মেয়েটার দোষ, অ্যাকচুয়ালি মেয়েটাই হাতছানি দিয়ে দেখেছিল। এখানে একটা কি, ওই যে যেহেতু ওরা নেবারহুডে থাকেন, এই যে মিট করতে হচ্ছে না, এখানে ওকে তো সারাক্ষণ এটা সম্মান করেন একদমই, এবং প্রথম সম্মান করেননি বা ইনফিডেলিটি, ওটা আমি কেন অসম্মান যাচ্ছে, কিন্তু কোথাও একটা ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। একদম। সেকেন্ডটা হচ্ছে যে উনি ভাবতেন আজ 15 বছর ওরা বিচ্ছিন্ন, কিন্তু উনি জানতে পেরেছেন যে ওরা বিচ্ছিন্ন নয়, সেটা আরেকটা ডাবল, সেটাই। এবং দে আর ইন দ্য সেম নেবারহুড। সেই ক্ষেত্রে উনি ভাবছেন দেখলে আমার একটা প্যালপিটেশন, সেটা হওয়াটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, অসম্মান পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে কোথাও একটা ওনাকে নিজেকে পারমিশন দিতে হবে যে আমি এইটার জন্য বারবার আর কষ্ট পেতে পারবো না, আমাকে আমার টার্মসে আমার জীবনটাকে কাটাতে হবে, কারণ হয়তো এই সিচুয়েশনটা থেকেই যাবে, মানে আন্ডার দ্য গিভেন সার্কামস্টান্সেস। অনেক সময় কি হয়, অনেক সময় হয়তো বউ বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন হয়তো হাজবেন্ড মনে করে যে না তাকে ফিরে, কিন্তু সেটাও সব সময় সেটা আরো তখন ঢাক ঢাক গুড় গুড় ব্যাপারটা হয়ে যেতে পারে। কাজে এটা মানে সব সময় যে এইটাই ওয়ার্ক করবে যে উনি বেরিয়ে গেলে সংসার থেকে সব পেছন পেছন আসবে, সেটা থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে, তা নাও হতে পারে। যেটা হতে হবে সেটা আমরা একটা মানুষকেই আমাদের অনেক অনেক ভাবে তাকে ভাবতে হবে, মানে সেই একই বর কিন্তু বিয়েটা পাল্টে গেছে, মানে সেই লোকটা পাল্টে গেছে, অর্থাৎ এই বিয়েটা এই সম্পর্কটা হওয়ার আগে যে বিয়েটা ছিল, বলছেন যে উনি আলাদাভাবে মানুষটি ভালো, ওনার এই সেটাই তো বলছি যে সেটাই আমি বলছি, বেরিয়ে যাও নিজের মতো বাঁচো, তা না হলে সেটা তো উনি চাইছেন। কিন্তু সেখানে ওনাকে আরেকটা জায়গায়, একটা যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় তখন তো স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কটা পাল্টে যায়, সেই সম্পর্কটা পাল্টে গিয়ে আরেকটা যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা অনেক সময় এইটাকে মেনে নিয়েও একটা সম্পর্ক তৈরি হতে পারে। সেই সম্পর্কটা আগের সম্পর্ক মতো নয়, কিন্তু এই সম্পর্কটাকেও অগ্রাহ্য করার মতো নয়। আমার মনে হয় সেটা একটা অন্য প্লেনে একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে সেটাকে ফ্লারিশ করানো যায়। ওর তো বাচ্চারাও রয়েছে, সুতরাং ওনার একদম। এবং আমি দেখেছি অনেক ক্ষেত্রে, আমি দেখেছি যে মানে অত্যন্ত ম্যাচিওর ভাবে একজন মহিলা এই জিনিসটাকে ডিল করছে, অত্যন্ত ডিগনিফাইড ভাবে, অত্যন্ত ম্যাচিওর ভাবে সে এই জায়গাটাকে একটা ডিল করেছে। এবং আমার মনে হয় যে আলটিমেটলি উনি যেটা কিছুটা করেছেন থাকে, উনি যেটা করেছেন এবং উনি মাথা উঁচু করে চলছেন। উনি আজকে এই যে অনেক সময় অফিসে ফোন করে গিয়ে মেয়েটাকে থাপ্পড় মারতে চায়, এইগুলোতে কোনো লাভ হয় না। এবং উনি যেটা বলছেন যে উনি সেই সঙ্গে স্বামীকেও ছেলেদের কাছে ছোট করতে চাইছেন না। আপনি খুব ভালো মনের মহিলা। এবং এটার জন্য কিন্তু আমার ধারণা যে এটার জন্য আমি দেখেছি যে অনেক সময় হাজবেন্ডরা হয়তো আরেকজনের প্রতি অ্যাট্রাক্টেড হয়, কিন্তু তার বউয়ের যে ভালো গুণগুলো সেগুলো তারা ভুলে যায় না। এবং এই যে ওনার ব্যাপারটা যে হ্যাঁ আমার বউ কিন্তু খুব ভালো, মানুষটা কিন্তু ভালো, আমার এটা হয়েছে, মানে ইটস নট দ্যাট আমি এর কিছু কম আছে, সেটাও কিন্তু স্বীকার করে, আমি হেল্পলেস, এবার কাব করতে পারি। এইখানে আমার যেটা মনে হয় যে এই সম্পর্কগুলো হচ্ছে নতুন আজকের প্রজন্মের, এগুলো হয়তো বহু জেনারেশন ধরেই এইরকম সিচুয়েশন সংসারে হচ্ছে, বহু জেনারেশন ধরে। আমার মনে হয় যে এই সিচুয়েশনটা নিয়ে ইচ এন্ড এভরিবডি হ্যাজ টু বি প্রিপেয়ার্ড যখন সে বিয়েতে যাচ্ছে। ইচ এন্ড এভরিবডি রাখলে সুখের অভ্যেসটা, মানে সুখী থাকার একটা অভ্যেস নিশ্চয়ই। এবং সেইখানে আমার মনে হয় যে আমি যদি এরকম একটা ঘটনা ঘটে, তার অনেক সময় বলে না ও যদি অন্য কারো দিকে তাকায় আমি মরে যাব, কিন্তু আমি বলছি আজকে যে মানে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এটা একটা খুব ফাউন্ডেশন একটা ম্যারেজে, কিন্তু খুব প্র্যাকটিক্যালি দেখতে গেলে আনফরচুনেটলি এই জায়গাটাই কিন্তু অনেক সময় গন্ডগোলগুলো পাকাচ্ছে। ওটাই হচ্ছে স্ট্রেসের জায়গা,
এবং সেখান থেকেই যত রকমের বিপদ। একদম। আর এইখানেই আবার ওই সেক্সুয়াল রিলেশনশিপের কোয়ালিটিটা কি সেটাও অনেক সময় ডিটারমিন করে। মানে আমি বলছি না যে একটা ফিজিক্যাল রিলেশনশিপই সবকিছু, কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট, সেটাকে অগ্রাহ্য করা যায় না। ফোন নি। হ্যাঁ বলুন উর্মিমা। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটু বিষয়ে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি খুব অ্যাংজাইটিতে ভুগি, কিন্তু অ্যাংজাইটিটা আমার হলো যে আমি না ধরুন ঠাকুর প্রণাম করতে বলছি, হঠাৎ করে ঠাকুর প্রণাম করতে করতেই আমার একটা বাজে কথাই মনে হচ্ছে, মনে যেন ছেলেটার কোনো অসুবিধা হবে, আমার এক ছেলে আছে, আবার মনে হচ্ছে স্বামীর কোনো অসুবিধা হবে। এইটা একটা আমার ভীষণ ভয় হতে হতে আমি ভীষণ একটা নিজের মানে অসুস্থ ফিল করি। তো এর থেকে আমি কি করে বেরোবো, এটা আমি কি করে ইগনোর করবো, আমি নিজেও বুঝতে পারি না। আসলে আমাকে যদি একটু বলেন। আচ্ছা, এইটা আপনার প্রথমত হচ্ছে কতদিন ধরে হচ্ছে? এইটা দিদি আমার বেশ কয়েক বছর। আপনি এটার জন্য কোনো চিকিৎসা করাননি? না দিদি, আমি কোনো চিকিৎসা করাইনি, আমি চেষ্টা চালিয়ে যেতাম যে আমি একটুখানি ইগনোর করি। আচ্ছা দেখুন, এটার কিন্তু চিকিৎসা করানো দরকার। তার কারণ কি, এটা আপনার মানে একটা হতে পারে একটা কিছু ট্রিগার অফ করেছিল যার জন্য এটা হচ্ছে, কিন্তু এইটা মানে অ্যাকচুয়ালি মানে নিজের থেকে ঠিক হবে না। আপনি তো অনেক বছর ধরে ট্রিট করেছেন, আপনি কোনো একটা মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন। এটা কিন্তু আপনি খুব উপকার পাবেন চিকিৎসা করে, এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনাকে বলি, আমি যে ফ্ল্যাটে থাকি আমারই নিচে একজন সাইকিয়াট্রিস্ট রয়েছে, আমারই পরিচিত, মিসেস রূপা তালুক। নাম বলতে হবে না, আপনি যেখানে আপনি আপনার যেখানে যাকে খুশি আপনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যেখানে ছিলাম যে ফিজিক্যাল রিলেশনশিপ ইজ নট দ্য only thing, but it's very important. It is important because it is only in a marriage that it is sanctioned, and সেইখানে যদি গন্ডগোল না হয়, সেই গন্ডগোলটার মানে অন্য কোনো উপায় নেই। মানে সেখানে people resort to extramarital affairs because they feel there is no other way of dealing with it. কিন্তু আবার অনেক সময় আমি দেখেছি এরকম ছেলে মেয়ে বন্ধু ছোট থেকে খুব ভালো রিলেশনশিপ, কিন্তু বিয়ে হলো সবকিছু, কিন্তু ফিজিক্যাল জায়গাটা ক্লিক করলো না। কার দোষ কি দোষ এসব জানি না, এইসব নিয়ে তারা নিজেদের মধ্যে অনেক পাথর ভেঙেছে, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, এমনি ডাক্তারের কাছে গেছে, দে গিভ প্লেন্টি অফ টাইম, মানে দে ট্রাই টু অ্যাড্রেস দ্য ইস্যু। সেইটা তো খুব ইম্পর্টেন্ট, দে ফট, খুব ইম্পর্টেন্ট। তারপরে একটা জায়গায় এসে তারা যখন নিজেরা রিয়েলাইজ করেছে, সেখান থেকে তারা আলাদা হয়ে গেছে। স্টিল দে আর ওয়ান্ডারফুল ফ্রেন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই প্রেশারটা নেই তো। একটা ম্যারেজে কিছু কিছু প্রেশারস থাকে, কিছু মানে প্রেশারস থাকে, যেই প্রেশারস গুলো যদি কোনো কারণে দেখা যায় যে সেটা হচ্ছে না, সেই জায়গাটা ক্লিক করছে না, এবং সেটা শত চেষ্টা করেও সেটা ঠিক হচ্ছে না, তখন এই মানে দুজনের প্রতি যে অন্য অন্য এরিয়াতে যে ভালো লাগা, ভালোবাসা, রেসপেক্ট, সেগুলো তো চলে যাবে না। কেন চলে যাবে? এবং সেখান থেকে অ্যাকচুয়ালি যদি দুজনেই যদি কমফোর্টেবল ফিল করে, আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ যে এই একই সিচুয়েশনে দুজন দে হ্যাভ মানে ডিসপাইট দ্য চয়েস দে উইল ডিসাইড টু স্টে টুগেদার। এরকমও দেখেছি আমাদের জেনারেশনে, তো দেখেইছি। এখন বুঝতে পারি, খুব ক্লোজ ফ্রেন্ড হলেও তো তুমি তাকে তো এইসব পার্সোনাল ডিটেইলে প্রশ্ন করতে পারো। এরকম শুনেছি যে কেউ একজন অপ্ট করেনি বাচ্চা হবে, অথচ দে আর ওয়ান ভেরি এফেকশনেট সবকিছু, এবং উত্তর মেরু দক্ষিণ মেরু এখনো কিন্তু একসঙ্গে ভালোবেসে আছে। আর আমাদের জেনারেশন মানে তুমি বুঝতে পারছো, তাদের অনেকেরই শারীরিক অনেক বয়স হয়েছে, এর ওকে ছাড়া চলে না, এ হয়তো হাঁটতে পারে না, রান্নাটা আরেকজনকে, মানে ওরা কিন্তু ভালোবেসে আছে। একদমই, এইটাই হচ্ছে আমার পয়েন্ট। ওরা বুঝতে পারতো না যে ইনকম্প্যাটিবিলিটি, জানতো না, শব্দটাও শুনিনি এবং বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি সেটাই কারণ, সেটাই ঘটনা। মেয়েটি চিরকালই রিজিড,
একটু ওই রকমের, ছেলেটি তার ফলে হয়তো একটু গুটিয়ে থাকে। যেহেতু আমার বন্ধু তাই ছেলেটি বলছি, এখন ভদ্রলোক কি খুব বড়, মানে দে আর স্টিল ডেট লিভিং, আমি বলছি এরকম আমাকে একটি মেয়েকে নিয়ে এসেছিল, সেই মেয়েটির বিয়ে হয় এবং তার বাবা মা জোর করে আমার কাছে নিয়ে আসে। তো মেয়েটির বক্তব্য হচ্ছে যে দেখুন আমার হাজবেন্ডকে আমি বিয়ে করেছি, এটা মানে লাভ ম্যারেজ না, এটা অ্যারেঞ্জ ম্যারেজ, এবং অ্যারেঞ্জ ম্যারেজ করে আমি জানতে পারি যে আমার হাজবেন্ডের কিছু সেক্সুয়াল প্রবলেম আছে, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি এবং আমি মেনে নিয়েছি যে আমার বাচ্চা কাচ্চা হবে না, আমাদের মানে কিছু সেরকম ফিজিক্যাল রিলেশনশিপ হবে না, কিন্তু আমার মা আর বাবা ইনসিস্ট করছে যে আমি ডিভোর্স করি, কিন্তু আমি চাইছি না, কারণ আমি কিন্তু ওকে দিব্যি আমি ওকে নিয়েই হ্যাপি। এখন এইখানটাই হচ্ছে আমাদের ভূমিকা, যে দুজন মিলে তারা যদি ডিসাইড করে whatever is the equation, if both of them are happy with it, সেখানে আমার মনে হয় যে এই এক্সট্রেনিয়াস ইনফ্লুয়েন্সেস গুলো কিন্তু সেটাকে মানে চ্যালেঞ্জ করবে, রিজেক্ট করবে, কি কোয়েশ্চেন করবে, এইটা ঠিক না। এরকম আমি দেখেছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালো রিলেশনশিপ, খুব ভালো ইমোশনাল কানেক্ট, কিন্তু তাদের মধ্যে একটা কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা তারা দে হ্যাভ ডিসাইডেড যে সিন্স ইট ইজ জাস্ট মানে জাস্ট একটা পার্টিকুলার পয়েন্ট, সেটার জন্য দে ডোন্ট ওয়ান্ট টু মানে ব্রেক আউট অফ দ্য রিলেশনশিপ, বাট দে হ্যাভ টোল্ড দেমসেলস দ্যাট উই আর ইন অ্যান ওপেন রিলেশনশিপ। সো ইফ ইউ ওয়ান্ট টু গো এলসওয়্যার, অর মানে আমি বলছি যে প্রত্যেকটা ম্যারেজ ইউনিক, প্রত্যেকটা ম্যারেজে তারা নিজেদের নিয়ম কানুন তৈরি, কেন ক্লিক করলো কেন করলো না সেটা খুব পার্সোনাল, খুব ইন্ডিভিজুয়াল। এবং আমার যেটা মনে হয় যে এই ফ্লেক্সিবিলিটিটা বোধহয় কিভাবে এটা সম্ভব, কি মানে ফর এক্সাম্পল একটা কন্ট্রাক্টের কথা খুব থেকে উঠে আসে, ম্যারেজটা একটা কন্ট্রাক্ট হওয়া উচিত, 5 years কন্ট্রাক্ট, 1 year, এই নিয়ে আমি অনেক ভেবেছি, 1 বছরের কন্ট্রাক্ট, তারপরে 5 বছরের কন্ট্রাক্ট, তারপরে মানে বাচ্চা হলে 5 বছর, তারপরে ইত্যাদি। এবং আমি এগুলো জাস্ট আমরা কয়েকজন অনেক সময় মেন্টাল হেলথ প্রফেশনাল বসে আমরা এত ম্যারিটাল প্রবলেম দেখি যে আমরা তখন এইরকম ভাবে ভাবি যে কন্ট্রাক্ট করলে কি হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে কি করলে কি হয় আমরা কিছুই জানি না, যেরকম ডিমনিটাইজেশনে আলটিমেটলি কি হবে সেটা আমরা জানি না, বাট আই ডু থিঙ্ক যে দেয়ার হ্যাজ টু বি সার্টেন মানে কিছু চেঞ্জেস আনা দরকার in the system, and I think a lot of people will agree to that, কারণ কি a lot of people are there in a relationship for all the wrong reasons, সেটা এই ভালো আছি ভালো থেকেও প্রোগ্রামে এর থেকে বেটার জায়গা নেই যেখানে পাবলিক বুঝতে পারছে যে কত লোক কত অসুখী হয়ে রয়েছে, and for all the wrong reasons, সেগুলোর কোনো মানে হয় না। একটা ফোন নি। হ্যাঁ বলুন। পূর্ণিমালা। পূর্ণিমালাদি নমস্কার। নমস্কার, আমি সিঙ্গুর থেকে সুকান্ত করে বলছি। হ্যাঁ বলুন। আপনার অতিথি রিমা মুখার্জিকে নমস্কার। রিমাদি, আপনাকে একটা বিষয় আমি জানতে পারি কি আপনার কাছ থেকে? এই যে জীবন সঙ্গী নিয়ে যে এই পরবর্তী যে সব সমস্যাগুলো হয়, তার মানে এমনি মানুষ যে জীবন সঙ্গী পায়, একটা হচ্ছে অভিভাবকদের নির্বাচিত করা, অথবা 2 নম্বর হচ্ছে তার বেছে নেওয়া। আমার প্রশ্ন, অভিভাবক বা প্রেমিক প্রেমিকারা কি কি বিষয় জীবন সঙ্গী বাঁচার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে যাতে তাদের জীবন ভবিষ্যৎ সুখের হয়, এই নিয়ে যদি একটু বলেন, ব্যাখ্যা করেন, তাহলে আগে থেকে তারা সতর্ক থাকতে পারে। আচ্ছা, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে সাধারণত যেগুলো দেখা হয় সেগুলো নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সাধারণত খুব ইম্পর্টেন্স দেওয়া হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে সিমিলার টাইপের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলে অ্যাডজাস্টমেন্টটা বেটার হয়, আমি মনে করি এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তার মানে সে এস্টাবলিশ কিনা, সে একই স্ট্যান্ডার্ড অফ লিভিং এ কিংবা আরো বেটার কিছুতে রাখতে পারবে কিনা,
এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাতে একটা মিল থাকে, একজন খুব হাইলি কোয়ালিফাইড আরেকজন খুব স্পেশালি মেয়েটি যদি হাইলি কোয়ালিফাইড অথবা বেশি ইনকাম করে, হ্যাঁ সেটা সেইখানে একটা সামঞ্জস্য থাকা দরকার। চেহারার উপরও প্রচুর মানে স্ট্রেস দেওয়া হয়, কিন্তু চেহারা ওপর স্ট্রেসটা আমি মনে করি যে একটা চেহারা খুব সুন্দর দেখতে একজনকে, কিন্তু সে যদি কোনো কারণে না বনিবানা হয় সেখানে কিন্তু তাকে আর সুন্দর মনে হবে না। তাকে কিন্তু মানে অনেক সময় সুন্দর হলেই যে মানুষটা সুন্দর হবে সেটা তো কোথাও আমরা দেখছি না, কিন্তু সৌন্দর্যের উপর খুব বেশি রকম ইম্পর্টেন্স দেওয়া হয়, যেটা আমার মনে হয় অতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার নাই। কিন্তু ইউজুয়ালি পাত্র বা পাত্রী এটার উপর খুব ইম্পর্টেন্স দেয়, এটা অভিভাবকরা অতটা দেয় না। যে পাত্র পাত্রী নিজেরা পছন্দ করেছে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। যেটা আমি মনে করি যেগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে তারা বিয়ে সম্বন্ধে, বিয়ে ব্যাপারটা নিয়েই একটা খুব মানে খুব রোমান্টিক একটা নোশন ধারণ করে, যে বিয়েটা একটা ভীষণ একটা মানে আমাদের আর সবার বিয়েতে গন্ডগোল লেগেছে, কিন্তু আমরা দুজনে আমরা নিজেরা স্বর্গ খেলনা গরিব ওই ধরনের। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই প্রবলেম গুলো হবে না, আমাদের ওই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম গুলো হবে না। জানেন তো আমার শাশুড়ি আমাকে তুইতকারি করে বলে, এত আমাকে ভালোবাসে, জানেন তো আমার সাথে তো গিয়ে তুই এইটা পর এটা মানাবে বিয়ের, আমি জাস্ট কিচ্ছু বলি না, আমি জাস্ট মানে এক মাস পরে যে এক ছাদের তলায় এক মাস পরে পুরো কিরকম বলবে তুমি পাল্টে গেল ব্যাপারটা। শাশুড়িও খুব ভিলেন হয়ে গেল শাশুড়ির কাছে, বৌমাও কিরকম আজকালকার মেয়েরা বলে শুরু হলো, তার আগে কিন্তু বৌমা খুব ভালো ছিল। তো এইখানে অ্যাকচুয়ালি ইট ইজ দুজনেই কেউ খারাপ না, আমি বলবো ইট ইজ দ্য সিস্টেম। যে সিস্টেমের সম্বন্ধে একজন যথেষ্টভাবে মানে তৈরি হয় না, তৈরি হওয়া সম্ভব নয়। এটা মানে এইটা কেউ যদি এই যে বিয়েটা যে দিল্লি কা লাড্ডু খানে সে ভি পাস্তাতা নেই খানে সে ভি পাস্তাতা, সে যে খায়নি সে তো বুঝবে না যে কেন লোকেরা বিয়ে সম্বন্ধে এমন। যারা খেয়েছে তারা যদি রিয়েলিস্টিক দিকগুলো তুললেও আমার মনে হয় যে অনেকটা, আমার মনে হয় প্রথম যেটা ছোটবেলার থেকে যেই গ্রুমিংটা করা দরকার, ছোটবেলার থেকে বলা বন্ধ করা উচিত যে সে কি তোকে সুখী রাখতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার সুখটা আমি আমার বিয়ে করে সুখের চাবিকাঠিটা এন্টায়ারলি আমার পার্টনারের উপর, এই সোশ্যাল কন্ডিশনিং আর কি এই কন্ডিশনিংটাকে বন্ধ করতে হবে। তাতে কি হচ্ছে, যে মুহূর্তে আমি বিয়ে করছি, যে মুহূর্তে আমার শাশুড়ি যদি বলে এইটার সাথে এই গয়নাটা পরলে আরো ভালো ম্যাচিং হতো, তখন আমি ভাববো যে এটা আমার মানে সে কি আমাকে সে টর্চার করছে, সে আমাকে ডমিনেট করছে। কি হাজবেন্ড যদি বলে যে শুনেই দেখো না কি হচ্ছে, উনি তো তোমার খারাপ চাইছে না, তাহলে উনি এ তো আমার সুখী করতে পারছে না। কি ছোট ছোট জিনিস আমি সেটাকে খুব আমি ওই ক্রিটিসিজমটা আমি নিতে পারবো না, কারণ আমার কনসেপ্টের জায়গাটাই ভুল। এখানে একটা জিনিস আমার মনে হয় যেটা করা দরকার হচ্ছে প্রি ম্যারিটাল কাউন্সিলিং। মানে কোন জিনিসটা নিয়ে আমি হাইপার একটা মনে করব না, সেন্সিটিভ হয়ে থাকবো না, কোন জিনিসগুলো আমাকে মানে, এবং বাবা মা ফোন করে করে ওমা তোকে চা করে শাশুড়িকে খাওয়াতে হচ্ছে, ইস বাবা তুই তো এক গেলাস জলও গড়িয়ে খেতিস না, তোর উপর কত টর্চার করা হচ্ছে। এই টর্চার শব্দটা মানে প্রত্যেকটা মানুষের কাছে আলাদা মিনিং। সো আমার মনে হয় যে ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষকে বড় করা উচিত যে তুমি যেটা আস্তে আস্তে হচ্ছে, যে তুমি বড় হবে, তুমি নিজের পায়ে দাঁড়াবে, তুমি নিজেকে খুশি রাখতে পারবে কিনা তুমি সেটা ডিসাইড করো। তোমার সুখের চাবিকাঠিটা তোমার কাছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নারী পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে গেলে ওই যিনি ফোন করলেন সিঙ্গুর থেকে, এটাই তুমি বলছো যে আসল। আমি মনে করছি যে বাবা মার এইখানে একটা খুব বড় ভূমিকা আছে বোঝার, এবং আজকালকার মেয়েরা শিক্ষিত, তারা চারিপাশে ঘুরে তাকিয়ে দেখছে যে মানে আজকে পৃথিবীটার কি অবস্থা, ম্যাল অ্যাডজাস্টমেন্ট কেন হচ্ছে,
কেন কি কি পয়েন্টে হয় এইগুলো আমার মনে হয় খুব তুচ্ছ তুচ্ছ কারণেই কিন্তু অশান্তিগুলো বাঁধে। এই জায়গাটা আমি একটা যদি সত্যি একজনকে খুব ভালোবাসি সেখানে আমার ইগোটা সবসময় আসা উচিত না। আজকে ফেসবুক খুললেই সবসময় যেন মেসেজ দিচ্ছে যে কেউ যদি তোমাকে প্রকৃত ভালোবাসে তাহলে তোমাকে সে তোমার মতো করেই মেনে নেবে। সেটাও যেরকম একদিকে ঠিক, কিন্তু সেটা আরেক দিকে এটা একটা ভীষণ ইগোকে সারাক্ষণ ফ্যান করা হচ্ছে। আমার ইগো, দুজনের ইগো যখন ক্ল্যাশ করবে, মানে ইগোটা কিন্তু একটা, মানে এটাও কিন্তু আবার ফেসবুকে লেখে যে ইগোটাই সব সম্পর্ক মানে গন্ডগোল পাকায়। তো যখন ইগো একদম একদম সেইখানে আমার মনে হয় যে রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি সবের পেছনে আমি কতটা ম্যাচিওর, আমি বিয়ের জন্য কি ম্যাচিওর। আজকের এই খুব কমপ্লেক্স ওয়ার্ল্ডে আমরা একটা খুব মানে প্রতিটা জিনিসেই পরীক্ষা দিচ্ছি আমরা। মানে পলিউশনের জন্য, গাড়ি পলিউশনের জন্য আমরা যেরকম পরীক্ষা দিই, আমরা মানে বিয়ে করে আমরা পলিউট করছি কিনা সমাজটাকে, সেটার জন্য একটা পরীক্ষা হওয়া উচিত, তাই না? বিফোর টেকিং দ্য একদম। মানে এই মানে অনেক কিছুই আমার মনে হয় যে এই যে ডিয়ার জিন্দেগি সিনেমাটা, তাতে বলছে তো যে এখন গিয়ে মানে ফোন তারপর কথা বলবো, মাথায় রইল ছবিটার কথা। হ্যাঁ বলুন উর্মিমালা। নমস্কার। নমস্কার। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। হ্যাঁ শ্যামলী বলো। ভীষণ ভালো লাগছে। একটা কথা বলি যে ফিজিক্যাল বা মেন্টাল কম্পেটেবিলিটি না থাকলে এই যে বাবা মায়েরা জোর করেন থেকে যেতে, এমন একজনকে আমি জানি যিনি সারা জীবন এটা বয়ে বেড়ালেন এই জীবনটাই, কিন্তু তিনি নিজে সুখী হতে পারলেন না, চেষ্টা করে গেলেন মানে পরিবারের কথায়। এবং সব থেকে বড় কথা এই যে তার সামান্য বিচ্যুতিটুকু আমরা মেনে নিতে পারি না, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আমরা আঙুল তুলি। এবং মানে যার কথা বলছি তিনি এখন তার মেয়ে তার দিকে আঙুল তুলি। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে বড় করেছেন, কিন্তু মেয়েও এখন তার দিকে আঙুল তোলে। এটাই আর কি, মানে মেয়েদের বিশেষ করে ছেলেদের থেকেও মেয়েদের, এটাই আর কি শেয়ার করলাম আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তো খুব মানে একটা বিরতি সময় হয়েছে। ফিরে এসে আমরা এই শ্যামলীর ফোন এবং ওই ছবি দিয়ে নিয়ে আলোচনা করছি। ফিরেলাম বিরতির পর। ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন মনোচিকিৎসক ডক্টর রিমা মুখোপাধ্যায়। আমরা মা শ্যামলীর ফোনটা নিয়ে কথা বলবো বলছিলাম। হ্যাঁ, উনি যেটা বলছিলেন যে যেই জায়গা আমরা একটু আগে বলেছি যে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের চয়েস আছে, সেই চয়েসগুলো আমরা এক্সারসাইজ করি কি না করি। আগের একটা জেনারেশনে তো অ্যাকচুয়ালি মেয়েদের বোঝানো হয়েছিল যে তোমার কোনো চয়েস নেই, তুমি বেরিয়ে আসতে পারবে না, তুমি সেখানে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি যেভাবেই হোক না কেন, তুমি যত আনস্যাটিসফাইড হও, আনফুলফিল থাকো না কেন, তুমি সেইটা তোমাকে বের করতে হবে, তোমার আর কোনো চয়েস নেই। তোমার মানে ফাইন্যান্সিয়ালি তখনকার দিনে অনেকে তো সেরকম ভাবে অতদূর পড়াশোনা করেনি, একটা সেরকম কিছু রোজগার পাতি নেই, বাপের বাড়ির কোনো সাপোর্ট নেই, না তুমি ফিরে আসতে পারবে না, সমাজকে কি বলবো ইত্যাদি। তো তাদের সত্যি তাদের অনেক কষ্ট করে তারা মানে নিজেদের হয়তো প্রত্যেকদিন সকালে উঠে বুঝিয়েছে যে আমার এই সন্তান আছে, সেই সন্তানের জন্য আমার থাকতে হবে। সবচেয়ে কষ্ট হয় যখন ওই সন্তান ঘুরে দাঁড়িয়ে তার মার দিকে আঙুল তোলে। হ্যাঁ, গতকালই আমি এরকম একটা দেখেছি যে একটা 19 বছরের একটি ছেলে, সে তার মাকে বলছে যে আমার মা ভীষণ লেজি। আমি বললাম তোমার মা লেজি কেন? তখন বললেন যে উনি 5:30টার সময় ওঠেন না। তাই 5:30টার সময় উনি উঠবেন কেন? কারণ ওকে উঠতে হয়, মানে চা কফি করে দেবে, এই সব ব্যাপার। তো অনেকগুলো কথা বললেন যেগুলো আমার কাছে মনে হলো যে এই ছেলেটি হাউ ডেয়ার হি, তার মার বিষয়ে এই ধরনের কথা বলবে কেন? অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি দিস ইজ এক্স্যাক্টলি যে ওর বাবা সেটা বলে এসছে, মানে
তো সেখান থেকে জানে মাকে এটা বলা যায়, হ্যাঁ বলা যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি জেনারেশনকে জেনারেশন এইটাই কিন্তু মেয়েদের কাছ থেকে এক্সপেকটেশন, যে এক্সপেকটেশন সে সকাল 5:30 থেকে রাত্রি 12:30 অবধি, সে তো একটা আনপেড রয়েছে, সে তো অ্যাডজাস্ট করবে। সে তো মানে প্রত্যেকের উইমস এন্ড ফ্যান্সিজ হিসেবে কেউ সকালে লুচি খাবে, তার জন্য লুচি, কেউ ভাত খাবে সকালে, কেউ টিফিনে আরেকটা কিছু নিয়ে যাবে, কার সুগার আছে তাকে, মানে সেই সবকিছু মাথায় রেখে তাকে ছুটে ছুটে সবকিছু করতে হবে। তারপর সে যদি একটু কোনো সময় তাকে বিশ্রাম নিচ্ছে তাহলে সে লেজি। এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো তাকিয়ে খারাপ লাগে যখন সন্তান এগুলো বলে, তখন মনে হয় যে এই সমঝোতাটা করে এসেছে কি লাভ, আমি যেটার জন্য করেছি কিসের জন্য করেছি। এবং এই প্রশ্নটা আমি বলতে গেলে একটা জেনারেশনের, মানে কি বলবো, একটা সার্টেন এজ গ্রুপের মেয়েদের, মহিলাদের সেই এজ গ্রুপে পড়ে 99% এই প্রশ্নটা করে, আমি কার জন্য এগুলো করেছি, আমি কিসের জন্য আমি মানে সমঝোতাটা করেছি, জীবনটাই আমি নষ্ট করলাম। এক্স্যাক্টলি। কিন্তু এখন যে নতুন প্রজন্ম, সেখানেই তো আমরা আলোচনাটা আসছি যে তাদের নানা রকম সম্পর্ক, তাদের নানা রকম ভাবে তারা বাঁচতে চাইছে। আমরা কোথাও গিয়ে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ আমরা যে যুগে জন্মেছিলাম আমরা সেই যুগে এটা কল্পনাই করতে পারিনি, এবং আমরা নিজেরা যথেষ্ট সাফার করেছি। আমরা সাফার করেছি, অতএব ওরা কেন সাফার করবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা এগিয়ে যাওয়ার ব্যাপারটা, সেখানে নতুন যুগটা নিজের নিয়মে কথা বলে, এবং সেইখানে একমাত্র যে দুজন ইনভলভড, যে দুজন ম্যারিড টু ইচ আদার, অনলি দে ক্যান ডিসাইড হোয়াট ইজ দ্যাট ম্যারেজ অল অ্যাবাউট। বাইরের থেকে আমার মনে হচ্ছে কেন ওর সাথে এতদিন ঘট করছে, কিন্তু নিশ্চয়ই কিছু একটা আছে, কোথাও একটা জেল করে, কারণ কেউ কাউকে ভাতের জন্য নির্ভর করে না। কিন্তু এখনকার কথা একদমই ভাবো, বোথ অফ দি মান, এ যদি স্বামী যদি ভর্তা ভাত খাওয়াবে, এ বিরিয়ানি খাওয়াতে পারে, মানে সমস্তটা মিলিয়ে একদমই দে অনলি নো, সেটা আমরা বাইরে থেকে কিছুতেই জানতে পারবো না। ওয়াই শুড বি জাজ, এটাও আমার একটা প্রশ্ন। একদমই তাই। কাহার তাহাতে আসা যায়, কাহার পিতার বলা ভালো। একদমই। ফোন হ্যাঁ হ্যাঁ বলুন রমিমালা। হ্যাঁ আমি যাদবপুর থেকে মধুরিমা বলছি। বলো। আচ্ছা, আপনারা এই যে একটু আগে বলছিলেন না যে ওই মানে মেয়েটি জলের গ্লাস গড়িয়ে খেতে পারে না, তো এরকম ভাবে মানে বাপের বাড়ির থেকে মেয়েদেরকে একটু শিখিয়ে রাখানো উচিত। তো আমি এটা বলতে চাই, দেখুন একটা না আমরা বলিনি বাপের বাড়ি থেকে শিখিয়ে রাখানো, বাপের বাড়ির ইন্টারফিয়ারেন্সের বিষয় বলছি, বাপের বাড়ির ইন্টারফিয়ারেন্স বলছি। বাপের বাড়ি থেকে মেয়েটিকে শেখানো উচিত, ছেলেটিকে শেখানো উচিত না, এসব বলিনি। না মানে আমি যেটা বলছি যে বাপের বাড়ির থেকে যেমন মানে ওরকম ভাবে শিখতে রাখা উচিত যে তোমাকে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম চলতে হবে বা বড় করানো উচিত। তো আমার মনে হয় যেটা তোমার শ্বশুর বাড়ির লোকেদেরও কিন্তু এই মেন্টাল সেট আপটা থাকা উচিত, যাদের একটি মাত্র পুত্র সন্তান মেয়ে নেই, তো তাদেরও কিন্তু একটা মানে মেন্টাল সেট আপ থাকা উচিত যে আমার বাড়িতে ছেলের বউটি আসবে, সে হয়তো বা এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না, তো তাকে আমি সেভাবেই করে নেব। তার খুঁতগুলো ওই ভোর 5:30 যে মানে ওকে ও হতে পারে যে ও হয়তো তৈরি নয়, হতেই পারে আমার আজকে একটা মেয়ে নেই, আমি তো তাকে ওভাবে তৈরি করিনি, বা আজকে যদি আমাদের শাশুড়িটি সেভাবেও হয়তো তৈরি নয়, তার মেয়েকেও হয়তো সে তৈরি করেনি, তো তাকেও না উচিত যে এরকম ভাবে খুঁতগুলো না ধরে বা ইস্যু না করে সেভাবেই আমার মনে হয় না, আসলে কি ও আমাদের কথাটা বুঝতে পারেনি, উল্টো উল্টো বুঝেছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে আমরা কিছু বলিনি, আমরা কোনো কথা বলার জায়গাতে নেই। না এটা মানে আমরা বলতে চেয়েছি যে অনেক সময় কেউ একটা কিছু করছে, সেটা বেশ খুশি মনেই করছে, কিন্তু আরেকজন বলছে ও মা তুমি এটা করছো, ও সেটা বুঝতে পারেনি। যাই হোক, তো সেটা তো গোজ উইদাউট সেইং যে মানে যখন একজন কেউ বিয়ে করে আসে, এবং আমি তো বলবো যে আমি তো এটা আগেও বলেছি যে একটা ছোট বয়সের ছেলেকেও জল গড়িয়ে খেতে শেখানো দরকার, ছেলেকেও রান্না করতে শেখানো দরকার, ছেলেকেও বাড়ির কাজ করি, আর একটা জল গড়িয়ে এটা তো দুজনকেই করানো উচিত, নিশ্চয়ই দুজনেরই শেখা উচিত। আমি তো বলবো যে
মানে ট্রেনিংটা যেরকম একটু আগে বলছিলাম যে ছোটবেলা থেকে তোমার সুখের জন্য তুমি দায়ী, সেরকম তোমার সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য ইউ আর রেসপন্সিবল। এবং আমাদের কোন রেশিয়াল কথা কখনোই হয় না। না না, এই ধরনের মেয়েদের এটা করতে হবে না। না, আমরা আমাদের মতো মেয়েরা আমরা আবার ওই ধরনের কথা বলবো না, আমরা বলি না। হ্যাঁ, যাই হোক। তো যেটা হয় যে ব্যাপারটা কি হচ্ছে যে অনেক সময় এটাকে একটা নিউ শেম, একটা বেশি অ্যাডজাস্ট করে থেকে যাওয়া, যেটাকে মনে হচ্ছে সিমিংলি একটা সিচুয়েশন, একটা ম্যারেজ, যেটা আউটসাইড ওয়ার্ল্ডকে দেখে তাদের মনে হচ্ছে যে ওমা কি করে ও টিকে আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটি ছেলের সাথে একটি মেয়ের বিয়ে হয়েছে, সেই ছেলেটি বাইসেক্সুয়াল, তাকে হোমোসেক্সুয়াল হিসেবেই জানা গেছিল, কিন্তু সে বাইসেক্সুয়াল এবং তার সন্তান হয়, 2টি সন্তানও হয়, এবং মেয়েটি জানে যে সে বাইসেক্সুয়াল, সে জানতে পারে, তা সত্ত্বেও সেই সম্পর্কটা চলছে। তো এবার মানে নানা রকমের তাকে প্রশ্ন করা হয় যে তুমি সবকিছু জেনে তুমি কেন রয়েছো। তখন তার বক্তব্য হচ্ছে যে আমার ওকে ভালো লাগে বলে আমি এগোচ্ছি, এবং এটা আমি মেনে নিয়েছি যে মানে এটা একটা এক্সপ্লেনেশন ফার্স্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে আমার অসুবিধে না হলে তোমার কি, সেটাই, সেইখানটাই হচ্ছে মানে আই থিঙ্ক দিজ আর দ্য এরিয়াস যেখানে আই মিন ফার্স্ট অফ অল সেখানে কেউ হয়তো এমনও কথা বলছে এটা লিগালি অ্যালাউড না। এখন লিগালি কি অ্যালাউড না অ্যালাউড, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। হোয়াট লিগালি কি মানে মানে লিগালি ইট ইজ অ্যান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার উইচ ইজ ট্রু, বাট উইথ দ্য সেম সেক্স। সো সেখানে এই মানে মেয়েটির হচ্ছে যে আমাকে যখন লিগাল প্রসঙ্গ নিয়ে তোলে কথাটা, তো সেখানে আমার কি মানে আমার কি করণীয়। আমি বললাম যে তুমি তো লিগাল স্টেপটা নেবার হচ্ছে তুমি নেবে কি নেবে না, দ্যাট ইজ ইয়োর চয়েস। এখানে কে, সো তার মানে কি ইট ইজ আ নিউ শেম যে ইফ ইউ আর অ্যাডজাস্টিং টু আ সিচুয়েশন, দেন একদল লোক আছে সমাজে যারা আঙুল তুলে বলবে ইট ইজ আ শেম, তুমি ইউ আর বিং আ ডোরম্যাট। একদম। আরেকজন এসছে খুব মানে হ্যাঁ, উর্মিমালা। হ্যালো, টেলিফোনে আছেন কি? কেটে গেছে। হ্যাঁ, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, বলো। একটা লিগ্যাল একটা নতুন নিউ শেম হচ্ছে এটা। Is a new shame that if you are putting up in a marriage which seems to have certain things ওই বিয়েটাতে যেটা অ্যাকসেপ্টেবল না, সেটা আইদার যে ছেলেটি উম্যানাইজার কি মেয়েটি অনেক ছেলে বন্ধু আছে কি হোয়াট এভার। সো এখানে এই কি করে তুই আছিস রে, এখন সে শিক্ষিত, সে ফাইন্যান্সিয়ালি সে স্টেবল, সে বেরিয়ে আসতেই পারে, তার পক্ষে বেরিয়ে আসা কিছু প্রবলেম নেই, কিন্তু সেটা তার চয়েস। এবং হ্যাঁ, আর একটা অনেক ছেলেদের সঙ্গে মিশলেও কিছু সমস্যা নেই, অনেক মেয়েদের সঙ্গে সেটা যদি তার হাজবেন্ডের সমস্যা হয় কি তার বউয়ের সমস্যা, সেটা আলাদা। সিংহের সঙ্গে বাঘের সঙ্গে কুমিরের সঙ্গে মিশতে তো সমস্যা ছিল, ভয় পাবার ছিল। সেটাই তো খুব স্বাভাবিক। আমাদের ওয়ার্কিং প্লেসে হদ্দম বিবাহিত লোকেরা কাজ করছে, বন্ধু হচ্ছে, এমন কথা। আমার যদি ফ্যান্টাসাইজও করার ইচ্ছে থাকে, ও বাবা দেখেছে ওরা কফি খেতে গেছে, কফি খেতে গিয়ে কি করবে না, তাতেই বা তোমার মাথা ব্যথা না। সেই এখানে আর একটা জিনিস মানে আই হ্যাভ মানে আমার এরকম আমি পেয়েছি পেছনে, যারা হাজবেন্ডকেই বলছে যে আমার তোমার সাথে শুধু মানে ফিজিক্যালি স্যাটিসফাইড হচ্ছি না, সো দে হ্যাভ বোথ অফ দেম agreed to swapping partners, যেটা আমার কাছে হয়তো খুব স্ট্রেঞ্জ হতে পারে, শকিং হতে পারে। বাট আমার সেখানে আমি যেটা দুজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা দুজনে এটার বিষয়ে আপনাদের কি ফিলিং, হোয়াট ইজ ইয়োর ফিলিং, মানে বোথ অফ ইউ। দিস ইজ যে আমাদের কোনো অসুবিধা নেই। আমি বললাম সেখানেই চ্যাপ্টার শেষ, এখানে আর কোনো ডিসকাশনের কোনো জায়গা নেই। তোমরা যদি নিজেরা এটাকে ঠিক করে নিতে পারো, বাইরের লোক জানবেই বা কেন। প্রবলেমটা হচ্ছে যখন একজন ডিসস্যাটিসফাইড পারসন আর আরেকজন মনে করছে কি এমন করলাম যে ওর ডিসস্যাটিসফাইড হচ্ছে, সেইখানে প্রবলেমগুলো, যেখানে দৃষ্টিকোণটা আলাদা। হ্যাঁ, একটা ফোন। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যালো,
হ্যালো, গুড আফটারনুন ম্যাম। আমি দিল্লি থেকে বলছি। আমার একটা ইস্যু রিগার্ডিং আমার কিছু কোয়েশ্চেন ছিল। অ্যাকচুয়ালি আমি for last 3 years I've been into a relationship, and last weekend we both decided to call it off because I being a Bengali and my girlfriend is a Pahari, so or parents are manchil on a relationship because they are completely against love marriage and all. So it is really a time, a phase for me, for both of us in fact, which is like আমরা দুজন খুব suffer করছি mentally because both of us are working in the same organization, and আমাদের professional and personal life little bit hamper হচ্ছে. But whatsoever যেটা আমার question এখানে that আজকে আপনারা ডিসকাস করছেন রিগার্ডিং ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি, মেন্টাল কম্প্যাটিবিলিটি as well, which is very much required for a long term relationship, and বিয়ের জন্য তো বটেই। তো আমাদের মধ্যে ওই জিনিসটা খুব ভালো ছিল, এন্ড frankly speaking আমরা অনেক বেশি মেন্টালি and physically compatible with each other. So হ্যালো, লাইনটা কেটে গেল। কেটে গেল। খুব ভালো ফোন ছিল খুব আমাদের। আপনি আরেকবার চেষ্টা করুন ভাই, পেয়েও যেতে পারেন। খুব আছেন? হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, বলুন। আমি বলছি আমার কোয়েশ্চেনটা এটা রিগার্ডিং ছিল বিকজ খুব ভালো মেন্টালি এন্ড ফিজিক্যালি কম্প্যাটিবল ছিলাম। ইটস জাস্ট দ্যাট আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি মানেনি, আই বিং এ বেঙ্গলি, ওদের লাভ ম্যারেজের এগেইনস্টে আছে এবং শি হ্যাজ টু চুজ আ ফাদার অন মি। আই এগ্রি উইথ দ্যাট, বাট দেন ও যেটা আমাকে কালকে রাত্রিবেলা একটা সাজেশন দিল দ্যাট শি ইজ সেইং কি ইফ she gets married to somebody else, I mean, or parents ওইটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ ওকে করতে হয়, then probably she will continue being in relation with me post marriage, which would be because we share very much good compatibility with each other. But then I said no because আমি এই জিনিসটা চাইছিলাম না দ্যাট मतलब এটা আমরা আগে এইভাবে কন্টিনিউ করি বিকজ হোয়াট এভার ইজ দেয়ার বিটুইন আস, এন্ড এটা একটা খুব পজিটিভ রিলেশনশিপ। তো এইটাই আপনার কাছে জানা ছিল দ্যাট হাউ শুড আই রিঅ্যাক্ট ইন দিস সার্কামস্ট্যান্স, বিকজ শি ওয়ান্টস কি এই সম্পর্কটা আমাদের যেহেতু এখন আমরা কল অফ করেছি, ফিউচারে ওর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় so she will keep on continuing the same with me, and that will be an extramarital one. Exactly. I am little bit dicey regarding this because this is something which I don't want. I want a stable relationship and I would want my girlfriend with me only. But then oitai amar ekta question. So okay. First of all, can I ask you a question? Hello? Yes, can I ask you a question? Yeah, sure. Yeah, that is both of you work. Yes, we work in the same organization. Okay, yes. So both of you are financially in a good state. Exactly. Okay, so we'll continue to discuss this case. Just keep listening. প্রথমত হচ্ছে মেয়েটি কেন বেরোবে না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে এরকম একটা সিচুয়েশন ঘটেছে, অজস্র আমাদের সময় থেকে মানে তারও আগে মানে জবে থেকে মানে বলতে গেলে আমাদের ভারতবর্ষের যত বয়স তখন থেকে এই যে ডিসঅ্যাপ্রুভ করছে। কিন্তু সেখানে ব্যাপারটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েটি কেন, তার বাবা, সে একটা শিক্ষিত মেয়ে, সে একটা চাকরি বাকরি করছে, তার বাবার অনেক সময় ইনিশিয়ালি মিসগিভিংস থাকতে পারে, কিন্তু এটা তো আলটিমেটলি সে যদি দেখায় যে আমি আর কোথাও বিয়ে করবো না, শি ইজ নট কমিটিং এনি ক্রাইম, শি ইজ বরঞ্চ শি ইজ কমিটিং আ ক্রাইম ইফ ও আরেকজন ছেলের তো জীবন নষ্ট করবে। যদি ও এই ছেলেটিকে বিয়ে না করে তো ও তো আরেকজন ছেলেটির সাথে চেষ্টাই করবে না। তো ওর সেখানে ও যদি কেউ তো কারোর মাথায় বন্দুক চাপিয়ে বিয়ে করতে পারে না। এবং এই ছেলেটি যিনি ফোন করেছিলেন উনি একদম ঠিক বলেছেন, উনি খুব জেনুইন এবং উনি চান না যে কোন রকম একটা কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হি ডাজন্ট, ও একটা সম্পর্ক ট্রাস্টের উপর
দিয়ে হচ্ছে, এবং এইভাবে হয় না, এটা সলিউশনই না। একটা বিয়ে করে তারপরে এর সাথে চালিয়ে যাওয়া এটা সলিউশনই না। সেখানে ওনাকে দুটো জিনিস ভাবতে হবে। উনি একদম ঠিক বলেছেন যে না, তুমি বিয়ে না করলে লেটস কল ইট অফ। ইন দ্যাট সেন্স হি হ্যাজ বিন অ্যাবসলিউটলি রাইট। সেকেন্ড ইনস্টেন্সে উনি বলতে পারেন যে তোমার বাবা মার ব্লেসিংস ছাড়া তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? তোমায় নইলে আমার চলবে না, এটাই তো বড় কথা। হ্যাঁ, তুমি মানে অনেক সময় তো তুমি না, ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় তো ইনিশিয়ালি বাবা মার ব্লেসিং একটা সাইডে নাও থাকতে পারে, তারপরে তো তারা রাজি হয় যখন দেখে যে না এরা দিব্যি ভালো আছে, এরা খুব ভালোই তারা একটা লাইফ লিড করছে। সেখানে আমাদের বোধহয় ইনিশিয়াল আমরা যে জাজমেন্টটা নিচ্ছি ওটা তো অজানার জন্য থাকে, তো সেখানে আমার মনে হয় যে মেয়েটির কিছু কনফিউশন রয়েছে। আমার মনে হয় ছেলেটির দিক থেকে আপনি একদম ইউ আর অ্যাবসলিউটলি ব্যাং অন। আই থিঙ্ক ইউ শুড স্টিক টু দ্য ডিসিশন অফ কলিং ইট অফ আনলেস শি ম্যারিজ ইউ। And you explain to her যে মানে both of you are adults, both of you are financially established, both of you can go and get a marriage, and or you get or wait till the father comes around. অনেক সময় time is a big factor. খালি একটাই রিকোয়েস্ট, এইটার জন্য ভেবে কাজের, সময়ের, মনের, শরীর খারাপ করো না। এটাই ও বেচারি আপসেট, সত্যি তো হ্যাম্পার্ড হচ্ছে। সত্যি তো। একটু বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে ভালো থেকোতে অতিথি হচ্ছেন মনোচিকিৎসক ডক্টর রিমা মুখোপাধ্যায়। হ্যাঁ, ভালো আমাদের ফোনগুলো না খুব ভালো ভালো চমৎকার এগিয়ে নিয়ে যায়, এবং এটাও একটা কম্প্যাটিবিলিটি তো বটেই, ভাবনা। একদম একদম ভাবনা একদম ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমার কাছে একজন কতটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি কতটা কি গিভ আপ করতে রাজি আছি, সেটাই তো টেস্ট। সবকিছু স্মুথলি হয়ে গেল তাই জন্য আমরা বিয়ে করলাম, সেটা কি রিয়েল টেস্ট? তা তো নয়। এবং বাই হুক অর ক্রুক তার জন্য আমি লুকোবো, এতগুলো সম্পর্ক করবো, এরকমও হয়েছে তো অনেকবার যে মেয়েটা কি ছেলেটা যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তারা এক বর্ণ চেষ্টাও করেনি, মানে অন্য মানে যাকে জানি, সেটা খুব আনফেয়ার না? আমি এরকমও জানি একটি মেয়ে, সে একটি ম্যারিড ছেলের কে ভালোবাসতো। আচ্ছা, তারপরে তার বাড়ি থেকে মেয়েটির বিয়ে হলো, মেয়েটি বিয়েও করলো, মানে উপায় ছিল না, নিরুপায় হয়ে তারপরে নিজে চাকরি করলো, সবকিছু করলো। যার সঙ্গে ওর বিয়ে হলো তার সঙ্গে ওর কোনো সম্পর্ক গড়ে উঠলো না। তারপরে ওরা ওয়েট করলো, ছেলেটি যাকে ও ভালোবাসতো সে ডিভোর্স নিল, দেন দে সেটল ডাউন। এখন সেই কার ঘর ভাঙলুম ওই সমস্ত কথার মধ্যে না। আমার পয়েন্ট হচ্ছে যে আজকের দিনে যার সাথে আমার যে কটা পাত্রর সাথে সম্বন্ধ আসছে, মেয়েটি তো প্রত্যেকটাকে বলতে পারে আমার একটা বয়ফ্রেন্ড আছে। চ্যাপ্টার ক্লোজড, চ্যাপ্টার ক্লোজ। আজকালকার দিনে তো জাস্ট বিয়ের আগে তো কথাবার্তা বলে, মানে একেবারে সেই মানে শুভদৃষ্টির সময় প্রথম দেখলাম তা তো হয় না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো বলে দিতে পারে। তারপরে একটা সময় আসবে যে আর মানে সব কেটে পড়ছে। এরম মেয়েও দেখেছি আমি, তাকে একজন প্রপোজ করেছে, সে বলেছে দেখুন আমি না আপনাকে ভালো টালোবাসি না, কিন্তু ঠিক আছে আপনি বাবাকে গিয়ে বলুন, বাবা যদি আপনাকে বিয়ে করতে বলে আমি বিয়ে করবো, তারপরে হয়তো থাকতে থাকতে ভালোবাসা গ্রো করবে, কিন্তু এখন আপনাকে আমি ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড নেই। কিন্তু আমি এরকম আমাদের যে স্ট্রেট ব্যাটে খেলেছে, আলটিমেটলি সেখানে বিয়েটা হয়নি, হয়তো লোকের সম্মান আছে, কিন্তু সহজ কথাটা সহজ করে না বলা যেতে পারে। এইটাকে আরো কমপ্লিকেটেড করার কোনো জায়গা নেই। মানে আমার প্রথমত মনে হয় যে বাবা মাদের আমরা এতটা আজকে এগিয়ে গেছি যেখানে সেখানে আজকেও এই কারণে বাধা দেওয়াটা জাস্ট বিকজ সে দুটো আলাদা স্টেটে, সেইটা তো আজকের দিনে একদম খাটে না। বিকজ আজকে দুজনেই তো একটা শহর কসমোপলিটন সিটিতে তারা থাকে, বড় হচ্ছে, সেখানে তারা আলাদা আলাদা ভাবেই তারা তো আর কালচারের মানে
হ্যাঁ মিলমিশ হচ্ছে, কাজের জায়গায় ভাব হচ্ছে, সেটা বিদেশে যায়। বিদেশে গিয়ে আমি দেখেছি অনেকেই কিন্তু ফরেনার, মানে ওখানকার মেয়ে বিয়ে করে বা ছেলে, উল্টোটাও হয়। এটা আমাকে আমার এক ভাই বলেছিল, ও একটি জার্মান মেয়েকে বিয়ে করেছিল, তো আমাকে বলেছিল সেই লোনলিনেসটা তুই কল্পনা করতে পারবি না তোরা। একটা ভিন্ন দেশ, ভাষা জানি না, খাবার আলাদা, সেখানে একটি মেয়ে আমার সন্ধ্যেবেলা আমার সঙ্গে কথা বলছে, প্রত্যেকদিন দেখা করছি, বন্ধু হচ্ছে, তার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে কেউ নয়। একদমই আমি তার কাছে দুজনের কাছে একটা আশ্রয় পাচ্ছি, জেল করছে, এইটা কিন্তু একটা ভীষণ, একদমই তাই। এইসব জায়গাতেও তাই, সেটাই তো, যে আমি একটা ওয়ার্কিং প্লেস বলো বা কোনো একটা জায়গায় গিয়ে আমি এমন একজনের কাছ থেকে সেই বন্ধুত্বটা যদি পাই, তারপরে সেটা ফ্লারিশ ইনটু ম্যারেজ। সেখানে বাবা মা তো ছেলে ভালো আছেই বা মেয়ে ভালো আছেই না, আর তাছাড়া তাদের কি মানে তারা কি যথেষ্ট দেখতে পাচ্ছে না চারিপাশে যে এরকম বিয়ে হচ্ছে, এবং সেগুলো মানে অনেক ক্ষেত্রেই তো সাকসিড করছে। এই ফোনটার মধ্যে একটা জিনিস আলোচনার, রিমা, যে তুমি বলছিলে পাল্টেছে সময়, একটি মেয়ে সে বলছে যে ওকে আমি বিয়ে করছি, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশনটা কন্টিনিউ করবো। মানে এটা কতখানি মানসিকতার পরিবর্তন, যেটা আমরা বলছিলাম যে আজকাল কত রকম অডস আমার তোমার কাছে। কিন্তু এইখানে আমরা এটাও বলছি যে মানে এটা যদি ছেলেটি ভাবতেই পারা যেত না, এটা ভাবতে পারা যেত না, যদিও এটা এক এক সময় মানে এরকম হয়েছে, কিন্তু এটা হয়তো এটা একদম নন জাজমেন্টাল। দ্রৌপদী পঞ্চস্বামী, রাধাও মামিন ছিলেন, এক্স্যাক্টলি কৃষ্ণর। না, মহাভারতের সম্পর্কগুলো এবং যে বাচ্চাগুলো যেগুলো হয়েছে, তাহলে সমাজ মানে কি করে আমরা কথায় কথায় রামায়ণ মহাভারতকে যে কোট করি, তাই না? তো সেখানে আমার যেটা মনে হয়, দেখো আজীবন কাল ধরে স্ট্রেঞ্জ রিলেশনশিপ হয়ে এসছে, আজীবন কাল ধরে। আজকে সেটা নিয়ে অনেক বেশি লোকেরা ওপেন। একটা ফোন নিতেই হবে। হ্যাঁ বলুন উর্মিমালা। হ্যালো হ্যালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমার হাজব্যান্ড, আমি দেখেছি আর কি, আমাদের বিয়ে হয়েছে 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আমাদের ছেলেও হয়েছে, ওর 2 বছর 3 মাস। যখন মানে ওর 1 বছর বয়স, তখন আমি দেখি আমার হাজব্যান্ড, আমি দূরে থাকি, হাজব্যান্ড অন্য জায়গায়, আমি অন্য জায়গায়, চাকরি সূত্রে। তো তখন দেখি যে মানে ওনার ফোনে ভীষণ ব্যস্ত থাকেন, মানে আমাকে দেখলে ফোনটা লুকিয়ে রাখে, তারপরে বাথরুমে গেলেও সে ফোনটা নিয়ে চলে যায়, আমাকে দেখায় না। তখন দেখে আমার সন্দেহ হলো কখনো কি ব্যাপার। আর আমাদের লাভ ম্যারেজ হয়েছিল, তো দেখে আমি একদিন দেখতে পেলাম যে ও কারোর সাথে চ্যাট করছে, ও এক মেয়ের সাথে চ্যাট করছে। সেখানে মেয়েটার সাথে কন্টিনিউয়াসলি মর্নিং থেকে রাত্রি 11টা পর্যন্ত চ্যাট করে যায়, একটু পরপর আর কি থাকে, সেটা করে যায়। তখন আমি জিজ্ঞেস করলাম কে, জিজ্ঞেস করার পরে বলছে যে না, ও তো এটা কিছু না, তুমি বেশি বেশি করছো এটাকে নিয়ে। তো আমি বললাম না, ও তো এরকম এরকম যখন লিখেছিল এরকম টাইট হাত দিচ্ছি কিছু, বেবি আই মিস ইউ সো মাচ, এরকম ছিল। তো দেখে আমি বলছি এটা তো নর্মাল লাগছে না, নর্মালি কেউ কাউকে এরকম বলবে না। তখন বলে না না না, এটা না, তো ও মেয়েটা আসলে সাইকো, অমুক তো হ্যান ত্যান এরকম বলছে। তো ঠিক আছে, তো দেখে মেয়েটার নাম্বারও ছিল, আমি মেয়েটাকে যোগাযোগ করি, মেয়েটাকে আমি সবকিছু বলি। তারপর মেয়েটা বলে কি না, আমি তো জানি না ও বিবাহিত, বললো। আমি বলি না, এরকম এরকম আমাদের এক ছেলেও আছে এরকম। আমি ওকে সব মানে প্রুফও দিয়ে দিয়েছি, না তুমি জানো সত্যিটা কি। আমার মনে হলো আমার হাজবেন্ড আমাকে মিথ্যা কথা বলছে, সেদিন আমি ওকে বললাম। তারপর ঠিক আছে, তারপর আমার হাজবেন্ড ডিনাই করলে, যাই হোক ডিনাই করে চলে গেল। আমি আমার শ্বশুর বাড়ি কাউকে জানাইনি, বাপের বাড়িরও কাউকে জানাইনি কথাটা। তারপর যখন আমি চলে গেলাম, তারপরেও দেখি ওরা কন্টিনিউ করছে। মানে আমার লাগলো আমি বলি কথাটা, কারণ আমার লাগলো যে আমার হাজবেন্ড মনে হচ্ছে কোথাও বোধ মিসিং আছে, কোথাও কিছুটা আছে। তারপরে আমি ওনার ফ্যামিলির মেম্বারকে আমি জানাই, জানানোর পরে তখনও সে ডিনাই করছে। আমি তো মানে উনি ডক্টর, তাই বলছে যে আমার তো অনেকের সাথে মিশতে হয়, মুখ করতে হয়, তুমি এরকম সন্দেহ করছো। মানে শ্বশুরের লোকেরা হচ্ছে যে আমি সন্দেহ করছি, এটা আমার ভুল। এটা আমি দেখেছি। তারপর কিছুদিন আগে দেখি ফেসবুকে মেয়েটাকে মানে লাইক করছে। বললাম কেন, তুমি তো বললে কোনো সম্পর্ক নেই, কিছু নেই, লাইক করছো কেন এখনো? সেখানে মানে ও বলছে যে আমার ভুল, তুমি ভুল বোঝো না। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না আর কি। আমি নিজেও চাকরি করি,
তো চাকরি ছাড়ার কথাও ভাবছিলাম যে চাকরি ছেড়ে চলে আসবো, দেখা বুঝতে পারছি না আমি কি করবো। তুমি কি চাইছো, মানে তুমি চাইছো যে ও মানে এই সবগুলো বন্ধ করুক, তাই তো? মানে এবং ও তোমার মানে ন্যাচারালি তোমার মনে হচ্ছে এখানে একটা কিছু সামথিং ইজ গোয়িং অন, এবং এই যে চাকরি ছাড়ার কথাটা ভাবছো, তোমার কি মনে হয় যে চাকরি ছেড়ে দিয়ে এলে থিংস উইল বি অল রাইট? তোমার কি সেটা মনে হয়? মানে তোমার কিরকম কমিউনিকেশন, মানে এই বিয়েটাতে হোয়াট ইজ দ্য পজিটিভ থিং অ্যাবাউট দিস ম্যারেজ? মানে তোমার কি মনে হয় there is something very positive about your relationship with this person? না, ওরা বলছিল যে আমাকে যে হয়তো তুমি দূরে আছো বলে হয়তো এমন হচ্ছে। মানে ওরা বলতে মানে কাকা বাবারা বলছে না হয়তো তুমি দূরে আছো বলে হচ্ছে, আর তুমি চলে আসো এখানে। তাহলে ঠিক আছে আমি আসবো, সেটা না, কিন্তু ও কি সবকিছু ছেড়ে তখন দেবে? তখন যদি তখন আমি কি করবো? এই প্রশ্নটা একদম ঠিক আমাদেরও, যে সবসময় একসঙ্গে মানে আলাদা যারা থাকে তাদেরই অ্যাফেয়ার হচ্ছে। তা জিজ্ঞেস করবেন না, ফোনটা ডিসকানেক্ট না, ঠিক আছে, তুমি শুনতে থাকো। আমার মনে হয় যে এটাও একটা খুব ভালো ফোন, কারণ এটাও খুব কমনলি হয় যে অনেক সময় হয়তো মনে করতে পারে যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বলেই এটা হচ্ছে, কিন্তু যদি হওয়ার মানে যদি এর মনে হয় যে আমার মানে আই ওয়ান্ট সামথিং এক্সট্রা মানে আদার দেন আমি যা আমার ম্যারেজে পাচ্ছি, তাহলে সে তার পাশে থাকলেও সেটা কন্টিনিউ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তার কাছে এটা ঠিক আছে, তার কাছে এই ও যাদের সাথে যা করছে সেটা ঠিক আছে, কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারছে না, সেখানেই প্রবলেম হচ্ছে। আজকে এই মেয়েটিও যদি একই জিনিস হাজবেন্ড করতে যা করছে, একই জিনিস যদি সে করতে পারে সেটা হাজবেন্ড নিতে পারবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ও সেটা করবে কিনা, ও মানে টিট ফর ট্যাট আমি বলছি না, কিন্তু চাকরি ছেড়ে চলে আসা অ্যাডভাইসেবল না। রিলেশনশিপটা কি সেটা অ্যাডভাইসেবল না। দ্বিতীয়ত হচ্ছে যে কাউকে কোনো জিনিস আমি জোর করে চাপিয়ে দিতে পারি না। মানে আজকে সে ধরা পড়েছে, সে এরপরে আর একটু কেয়ারফুল হবে একদম। মেয়েটিকে তো তুমি নিজেই বলেছো যে হি ইজ ম্যারিড, ও বলেছিল আমি জানতাম না, জানার পরেও সি ইজ অলসো কন্টিনিউইং। সো আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো, যেহেতু আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, বাবা কাকার দৃষ্টিকোণ এখানে আছে, কিন্তু আই থিঙ্ক যে তোমাকে আমার কথা শুনে মনে হলো ও এইগুলো সবই ভেবেছে যে চাকরি ছাড়াটা মানে will it solve the problem, সেটা মানে it may not solve the problem, এবং you take a choice as to what you want to do further. বাচ্চাটাকে একটা আবার খুব ভারী মন নিয়ে তো রিমা বাচ্চাও বড় করা যায় না, করা যায় না, একদম করা যায় না। আমি যেটা একটা দেখেছি এইরকম সিচুয়েশনে, যে একটা মেয়ে যেটা করে যে তারা বুঝে গেছে যে হাজবেন্ডের এই ধরনের একটা, তারা ছুটিয়ে লাইফটাকে এনজয় করে তাদের মতো করে, এবং মানে এরকম একটি ছেলে সে একদম পুরো ভুল বুঝিয়ে সেকেন্ড টাইম মেয়েটাকে বিয়ে করেছে, মানে হ্যাভিং অলরেডি ওয়ান ওয়াইফ হি হ্যাজ গট ম্যারিড, এবং ঘটা করে দেখিয়েছে যে সব ভিডিও ছবি টবি তুলেছে, কিন্তু বিয়ের পরেও জানলো ওর অলরেডি একটা বউ আছে, একটা ছেলে মেয়ে কি আছে। তখন এই বউটাকে যখন এগিয়ে বলছে যে জানো আমাকে বিয়ে করেছে কি করেনি, টু হেল উইথ ইউ, টু হেল উইথ হিম, যা খুশি তাই করো, আমি তো বলেই দিচ্ছি তোমাকে আমি এখান থেকে নড়ছি না, আমি জানি ও কিরকম ধরনের ক্যারেক্টার, আমি আমার মতো দিব্যি ভালো বেঁচে আছি। সো ওর এখানে যে চয়েসেস আমি ভালো থাকবো, হ্যাঁ, এবং আমাদেরও হচ্ছে যে আরো যত রিলেশনশিপের ইন্ট্রিকেসিস বাড়বে, কমপ্লেক্সিটি বাড়বে, এই চাপগুলো স্ট্রেসগুলো আসবে, এই একদম ইন্ডিভিজুয়ালি একজন মানুষকে অপ্ট করতে হবে কিভাবে সে অ্যাবসলিউটলি। আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি কাঠটা টিকি, এইটা সেটা আমি দেখবো কিনা সেটাও হচ্ছে আমার চয়েস একদম, আর আমি মারামারি করবো কিনা আমার চয়েস। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বোধহয় রিমা যে আমাদের ভালো থাকতে হবে, হ্যাঁ, এবং সেটার দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে। আমি যদি দেখি একজন এই রকমই প্রবলেম করছে, আমার সেই প্রথম জিনিস বোঝাতে হবে আমাদের অনেকগুলো চয়েস আছে, এবং সেইটা বুঝতে হবে। আমরা অনেক সময় ভাবি আমার কোনো চয়েস নেই, কিন্তু যে মুহূর্তে আমরা বুঝি যে আমার অনেক চয়েস আছে, কোনো চয়েস না নেওয়াটাও একটা চয়েস, তাই না? নট মানে স্ট্যাটাস কো মেনটেন করাটাও একটা চয়েস, কিন্তু ডেফিনেটলি সেইটাও তো আমাদের বোঝা দরকার, তাই না? সো আই থিঙ্ক যে প্রথম হচ্ছে উই নিড টু অ্যাকসেপ্ট অল কাইন্ডস অফ রিলেশনশিপস,
whether we get shocked, whether we think it's bizarre, it is none of our business. দ্বিতীয়ত হচ্ছে যে so long as it is not harming others, so long as it is not causing distress to others, মানে আমি এই জায়গাগুলো কিন্তু খুব ক্লিয়ার হতে হবে আদার্স এবং নিজেরও। হ্যাঁ, এই যে ছেলেটি ফোন করেছিল কাজে মন দিতে পারছে না, সে নিজেকেও তাকেও ভালো থাকতে হবে এবং সেটাও তার চয়েস। একদম, he'll have to opt। কাজেই ওইটাই, আমরা সবাই ভালো থাকবো, নিজের মতো করে নিজের টার্মসে বাঁচবো, অন্য কাউকে আঘাত না করে সবাই ভালো থাকবো।